আপনার তো আর এখানে কোনো কাজ নেই রাহাত। আপনি এখন আসতে পারেন, আর আশা করি কালকের পর আর আপনাকে এই কেয়ার, ভালোবাসা এসবের মিথ্যে অভিনয়টা আর চালিয়ে যেতে হবে না। মায়া অন্যদিকে মুখ ফিরিয়ে কথাগুলো বলছে দেখে রাহাত এবারে মায়াকে টেনে নিজের দিকে ফেরাল। মায়া শান্ত ভঙ্গিতে রাহাতের চোখে চোখ রাখলেও সেই দৃষ্টিতে রাগের ভাবটা স্পষ্ট। রাহাত একটা হাত বাড়িয়ে মায়ার মুখটা তুলে ধরল। মিথ্যে অভিনয় নয় মায়া, তোমাকে ভীষণ ভালোবাসি আমি। বিশ্বাস করো। ওহ, ভালোবাসেন বুঝি? জানতাম না তো আমি। মায়া, প্লিজ। মানছি ভুল করেছি, তাই বলে তো আমার ভালোবাসাটা মিথ্যে নয়। তোমাকে চাই, আমার প্রতি মুহূর্তে চাই। কিন্তু দিহান ওভাবে কথাগুলো বলায় আমি ডিসিশন নিতে পারছিলাম না কি করব। ডিসিশন তো আপনি নিয়েই নিয়েছেন রাহাত, আর আমিও বুঝে গেছি আপনার জীবনে আমার জায়গা ঠিক কতটুকু। মায়া, প্লিজ আমার কথাগুলো একবার শোনো। আমার ভুলগুলো ক্ষমা করতে বলবো সেই মুখটা আমার নেই, কিন্তু ভুলগুলো শুধরে দেওয়ার জন্য হলেও তো আমার তোমাকে চাই মায়া। দেখছি তো কেমন পাগল ছাগলের মতো বোকামি করে ফেলি। সেই হাস্যকর টাইপের বোকামিগুলো যাতে না করতে পারি, সেই জন্য তো তোমাকে চাই মায়াবতী। তুমি যা বলবে, যেভাবে চাইবে সেভাবেই হবে। শুধু এই শেষবারের মতো একটা সুযোগ দাও প্লিজ। প্রমিস আর কখনো এমন বোকামি করব না। প্রমিস মায়া, প্লিজ। মায়া রাহাতের হাতটা সরিয়ে দিয়ে এক পা পিছিয়ে এসে বিছানা উপরে বসে পড়ল। রাহাত মায়ার পাশে বসে মায়ার হাতের উপরে হাত রাখার চেষ্টা করতেই মায়া হাত সরিয়ে নিয়ে রাহাতের মুখের দিকে তাকাল। ভালোবাসা জিনিসটা এত সস্তা না রাহাত যে আপনি যাকে ইচ্ছে যখন ইচ্ছে দান করে দিবেন, আবার যখন ইচ্ছে তখন আবার ফিরেও পেয়ে যাবেন। ভালোবাসায় এমন সওদা হয় না রাহাত। যদি সত্যিই আপনার ভালোবাসা হয়ে উঠতে পারতাম তাহলে কারো জন্য আমাকে ছাড়ার কথাটা আপনি স্বপ্নেও ভাবতে পারতেন না। ভালো লাগা আর ভালোবাসার মাঝে যে সূক্ষ্ম পার্থক্যটা আছে সেটা হয়তো আপনার জানা নেই। যদি জানতেন তাহলে দীপের নামের হলুদ ছুঁয়ে দিয়ে সুখে থাকার কামনা যেমন করতে পারতেন না, তেমনি আজ নিজের বন্ধুর হয়ে তাকে সার্টিফাইড করতে আসতে পারতেন না। দোষটা অবশ্য আপনার নয় রাহাত, দোষটা আমারই। আপনি প্রত্যেকবার একটু ভালোবেসে কথা বললেই আমি বোকার মতো সেটাকেই ভালোবাসা ভেবে ভুল করি। আপনাকে দোষ দিয়ে কি হবে যেখানে দোষটা আমারই। মায়াবতী, প্লিজ এভাবে বলো না। আমি রিয়েলি ভীষণ সরি মায়া। আর একটা বারের জন্য তোমার রাহাতকে বিশ্বাস করো প্লিজ। আমি সত্যি আর কখনো নিরাশ করব না তোমাকে। আপনার আর কিছু বলার আছে? না থাকলে প্লিজ আমাকে একা থাকতে দিন কিছুক্ষণ। আর ভাইয়ার সঙ্গীতের অনুষ্ঠানটা শেষ হলেই সবাই কটেজে ফিরবে। চাই না কেউ আপনাকে আমার রুমে দেখে কিছু উল্টোপাল্টা বলুক। প্লিজ লিভ নাও মায়াবতী, প্লিজ প্লিজ প্লিজ। রাহাত এবারে কিছুটা মন খারাপ করে চুপচাপ মায়ার রুম থেকে বেরিয়ে এলো। রাহাত বেরিয়ে যেতেই মায়া রুমের দরজাটা বন্ধ করে দিয়ে বিছানায় মুখ লুকিয়ে কেঁদে ফেলল। রাহাতকে প্রত্যেকবার মায়া ক্ষমা করে দিতে পারলেও আজকের ঘটনাটার জন্য মায়া ওকে কখনও মাফ করবে না, কিছুতেই না। এদিকে রাহাত মায়ার রুম থেকে বেরিয়ে রুমের দিকে না গিয়ে উদয়াচল কটেজের গেইটের দিকে পা বাড়িয়েছে। মায়ার রাগটাও স্বাভাবিক। ভুলটা রাহাতেরই, তাই সেটা শোধরাতেও হবে রাহাতকেই। কিন্তু মেয়েটার রাগ কি করে ভাঙাবে সেটারই কোনো প্ল্যান আসছে না রাহাতের মাথায়। আর প্ল্যান আসছে না বলেই হয়তো ছেলেটা পুরো করিডোর জুড়ে পায়চারি করছে। কি রে, আর কবার মাপবি জায়গাটা? তোকে এভাবে ঘুরে ঘুরে পায়চারি করতে দেখে আমার মাথা ঘুরতে শুরু করেছে ভাই।
রাহাত সামনের দিকে তাকিয়েই দেখতে পেল দিহান লাগেজ হাতে কটেজ থেকে বের হচ্ছে। দিহানকে এভাবে একদম রেডি হয়ে বের হতে দেখে রাহাত ভ্রু কুঁচকে তাকাল। কি রে শালা, প্রথমবার দেখলি নাকি? এভাবে হা করে তাকিয়ে আছিস যে? এত রাতে তুই কোথায় যাচ্ছিস দিহান? মেয়েটা কেঁদে কেটে হেঁচকি তুলে ফেলেছে রে ভাই। কাল দুপুরে রওনা হব বলেছি বলে এখন রাগ করে আর কলই রিসিভ করছে না আমার। নির্ঘাত আবার কাঁদছে। এমনিতেও অনেক কেঁদেছে পাগলিটা, আর না। কি বলছিস? এত রাতে কি করে ফিরবি? রিস্কি হবে অনেক। তাছাড়া কালই তো মিহানের বিয়ে। প্রিয় মানুষটাকে চমকে দিতে এইটুকু রিস্ক তো নেয়াই লাগবে দোস্ত। আর মিহানকে সরি বলে নিব। তাছাড়া টাউনে তো ওদের বিয়ের রিসেপশনটা হবে, সেখানে অ্যাটেন্ড করব না হয় ম্যাডামকে নিয়ে। তখন আর মিহানও রাগ করে থাকতে পারবে না। এই উত্তাল সমুদ্রে এখন ট্রলার পাবি? তার উপরে ঘাটে পৌঁছতেই তো 12টা বাজবে রাতের। কি পাগলামি করছিস বলতো দিহান? ভালোবাসায় একটু আধটু পাগলামি থাকতে হয় রাহাত, নইলে কেমন একটা রোবোটিক্স হয়ে যাবে ভালোবাসাটা। একটু পাগলামি করে এই একঘেয়েমিটা কাটিয়ে নিলেই দেখবি 10 বছর পরেও মনে হবে সদ্য প্রেমে পড়া উচ্ছল কিশোর কিশোরী। রাহাত এবারে একটু হতাশ ভঙ্গিতে পাশের দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে দিহানের দিকে তাকাল। এখন তুইও খোঁচা মার, টিচ কর। ভালোই তো। যার জন্য করি চুরি সেও বলে চোর, যার ঘরে করি চুরি সেও বলে চোর। আমার অবস্থাটা এখন এই প্রবাদের মতো হয়ে গেছে। শালার। তো তোকে আমার জন্য চুরি করতে বলছে কে গাধারাম? তুই বলেই এমন গাধার মতো স্যাক্রিফাইস করছিলি। হা, আমি হলে কি করতাম জানিস? কি করতি? আমার ভালোবাসার দিকে যদি তুইও নজর দিতি না, তাহলে তোকেও মেরে এই সাগরের জলেই ভাসিয়ে দিতাম। ভালোবাসতে সবাই পারে ঠিকই, কিন্তু সেই ভালোবাসার সম্মান দিতেও জানতে হয়। শুধু ভালোবাসলে হয় না, তাকে নিজের মধ্যে আঁকড়ে ধরে রাখতে জানতে হয়। নিজের ভালোবাসাটা সবার কাছ থেকে আগলে একদম বুকের ভিতরে লুকিয়ে রাখতে শিখ, বুঝলি? বুঝলাম। জ্ঞানের কথাগুলো আগে বললে তো আর এমন বোকামিও করতাম না। শালা, যত দোষ সব তোর। তোর জন্যই আমার মায়াবতীটা আমার উপরে ক্ষেপে আছে। তোকে তো সত্যি সত্যি মেরে ফেলতে মন চাচ্ছে আমার। রাহাত কথাটা বলেই কয়েকটা কিল ঘুষি বসাল দিহানের কাঁধে। কয়েক মিনিট দুই বন্ধু দুষ্টুমি করে নিজেরাই হেসে ফেলল। দিহান ঘড়িতে সময় দেখে রাহাতের দিকে তাকাল। অনেকটা দেরি হয়ে গেছে রে রাহাত। মিহানদের থেকেও বিদায় নিতে হবে। আসছি কেমন? সাবধানে যা, আমি পৌঁছে অবশ্যই ফোন করবি। হ্যাঁ করব ইয়ার। গাড়িতে যেতে সময় বেশি লাগবে না। তাছাড়া রাস্তাও প্রায় ফাঁকাই থাকবে এখন। তবু সাবধানে। ফাঁকা রাস্তা বলে গাড়িকে প্লেনের মতো উড়িয়ে নিয়ে যাবি ভাবিস না আবার। সেফ ড্রাইভ করবি। রাশ ড্রাইভ একদম না। ওকে। হ্যাঁ জি মেরি ভাই। আর কিছু? না। সাবধানে থাকিস। তুইও সাবধানে থাকবি। কি করে মায়ার রাগ ভাঙাবি আমি জানি না, বাট মেয়েটা তোকে প্রচণ্ড ভালোবাসে রে। ওকে সারা জীবন আগলে রাখিস। আর একটা কথা তোকে বলা হয়নি। মিহান দিয়া এখানে সবাই জানে তোর আর মায়ার ব্যাপারে। ইনফ্যাক্ট আমি মিহানের সাথে প্ল্যান করেই তোকে সেন্ট মার্টিনে নিয়ে এসেছিলাম, যাতে তুই মায়াকে ভালোবাসিস কথাটা সবার সামনে বলতে পারিস। চেয়েছিলাম তোকে সারপ্রাইজ দিতে, কিন্তু তুই এভাবে হুট করে। আরে, তুই সরি বলছিস কেন? মায়া ঠিকই বলেছে বুঝলি।
ওকে ভালোবাসতে পারিনি এখনো ঠিক করে। তবে এবারে আমি ওকে আর কোনো কমপ্লেইন করার সুযোগ দিব না দেখিস। বেস্ট অফ লাক রাহাত। দোয়া করি যেন আমার আগে তুই বিয়েটা করতে পারিস। হা হা হা। হারামি। তোর অবস্থা দেখে তো মনে হচ্ছে ঢাকায় ফিরে প্রথমেই বিয়েটা করে নিবি। তোর দোয়া যে কোনো কাজে লাগবে না সেটা তো দেখাই যাচ্ছে। হা হা হা। তুই চাইলে দোয়া কাজে লাগানোর উপায় বাতলে দিতে পারি। অবশ্য এর পরের রিয়েকশন কি হবে তার দায়ভার কিন্তু আমি নিতে পারবো না ভাই। মানে? কি বলছিস? ওয়েট এ সেকেন্ড। দিহান লাগেজ থেকে একটা ফাইল বের করে রাহাতের হাতে ধরিয়ে দিল। রাহাত ভ্রু কুঁচকে ফাইলের কাগজগুলোয় এক নজর চোখ বুলিয়ে নিয়ে চোখ বড় বড় করে দিহানের দিকে তাকাল। এসব কি দিহান? এই পেপার? 3 দিন সময় নিয়েছি কি কোনো প্ল্যানিং ছাড়া আসার জন্য নাকি? ভেবেছিলাম তোদেরকে হানিমুনে রেখে আমরা সবাই ঢাকায় ব্যাক করব। তা যখন হলোই নাকি আর করা। আমার তো কাজে লাগলো না, দেখ তোর কোনো কাজে লাগে কিনা। বাট এই পেপার। আরে ভাই, প্যারা নিচ্ছিস কেন? যাকে হারিয়ে ফেলার ভয় থাকে তাকে আষ্টেপৃষ্ঠে বাঁধতে হয়। তুইও না হয় বাঁধ তোর মায়াবতীকে। তবে কিভাবে করবি সেটা তুই নিজেই ভাব। আমি আসছি রে এখন। হুম। রাহাতকে একবার হালকা করে জড়িয়ে ধরেই দিহান কটেজ থেকে বেরিয়ে গেল। রাহাত হাতে দিহানের দেয়া কাগজগুলো নিয়ে থমকে দাঁড়িয়ে রইল এন্ট্রেন্সের সামনেই। কিছু একটা ভেবে রাহাতের ঠোঁটের কোণে একটা হাসির রেখা ফুটে উঠেছে। এই হাসিটাই বলে দিচ্ছে রাহাত তার মায়াবতীকে জয় করার পথ খুঁজে পেয়ে গেছে। এবার শুধু প্ল্যানটা বাস্তবায়নের অপেক্ষা। সকাল থেকেই মায়ার আশেপাশেই ঘুর ঘুর রাহাত। মায়া দেখেও রাহাতকে পাত্তা দিল না। সারাদিনই নিজের মতো কাজ করেছে মেয়েটা। রাহাতও অবশ্য থেমে নেই। আগ বাড়িয়ে মায়াকে টুকটাক কাজে হেল্প করতে যাচ্ছে। মায়া অবশ্য রাহাতকে কিছু বলারও সুযোগ দিচ্ছে না। সব মিলিয়ে রাহাত মোটামুটি নাকানি চুবানি খাচ্ছে মায়ার রাগ ভাঙাতে গিয়ে। দেখতে দেখতে দুপুরও গড়িয়ে গেছে। দিয়া আর মিহানের বিয়ের আয়োজন করা হয়েছে পশ্চিম বিচে। বিচের বালুচরে একটা ছোটখাটো স্টেজের মতো করে সাজানো হয়েছে। ফুল আর বেলুন দিয়ে সাজানো স্টেজেই দিয়া আর মিহানের বিয়েটা হল। মেয়েরা সবাই শাড়ি পরেছে আর ছেলেরা পাজামা পাঞ্জাবি। এমনকি দিয়াও হাফ সিল্কের একটা শাড়ি পরা ছিল। সাজটাও একদম নর্মাল। সব মিলিয়ে বিয়ে কম টুরি মনে হচ্ছে বেশি। অফ সিজন, তাই মাথা ওদের এই অদ্ভুত বিয়ে নিয়ে মাথা ঘামানোর ও কেউ নেই। বিয়ের যাবতীয় ফর্মালিটি শেষ হলে সবাই মিলে হুটোপুটি করে একচোট ভিজল। মাই চুপচাপ পায়ের পাতা ভিজিয়ে দাঁড়িয়ে রইল। রাহাতও তাই আর সাগরে নামল না, মায়ার পিছেই ঘুর ঘুর করল সারাক্ষণ। সবার ভিজা ভিজা শেষ হলে পাশেই একটা লজ থেকে ওরা চেঞ্জ করে নিয়ে লজের রেস্টুরেন্টে খেয়ে দিল দল বেঁধে। খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ স্টেজে বসে সবাই মিলে আড্ডা দিল। সৈকতে রোদের তেজটা একটু কমে আসতে মিহানদের প্রায় 100 জনের দলটা চলল দক্ষিণ দিকে, দ্বীপের একদম শেষ প্রান্তে। গন্তব্য সেন্ট মার্টিনের বিশেষ আকর্ষণ ছেড়াদ্বীপ। পশ্চিম বিচ দিয়ে ছেড়াদ্বীপে যাওয়ার রাস্তাটা একটু কঠিন, কিন্তু ভ্যানে বা সাইকেলে যাওয়ার চেয়ে অনেক বেশি মণিমুগ্ধকর। দলটার একদম শেষে অন্যমনস্ক হয়ে এগিয়ে যাচ্ছিল মায়া। বিচের পাথুরে জমিটায় হঠাৎ কিছুতে আটকে পড়ে যেতে যেতে চোখ বুজেই টের পেল কেউ একজন মায়াকে আঁকড়ে ধরে ফেলেছে। মায়া চোখ মেলে তাকিয়েই রাহাতকে দেখে নিজেকে ছাড়িয়ে নিয়ে সরে এলো। একটু সাবধানে দেখে পা ফেলো মায়াবতী। এখন পা ভেঙে বসে থাকলে তো বিপদে পড়তে হবে। পা ভাঙলে আমার ভাঙ্গবে। আপনার তাতে কি? আর আপনার কাছে কি হেল্প চেয়েছি আমি? পড়লে পড়তাম।
এরপর আমি পড়ি মরি যাই হোক না কেন আপনি হেল্প করতে আসবেন না একদম, আপনার হেল্প চাই না আমার, দয়া করে আমাকে আমার হালে ছেড়ে দিন প্লিজ। এভাবে বলো না মায়া, রাগ করে আছো জানি, কিন্তু প্লিজ রাগটা ভাঙানোর একটা সুযোগ দাও প্লিজ। আপনি আমার সামনেই আসবেন না আর। অসহ্য। মায়া গটগট করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে দেখে রাহাতও ছুটল মায়ার পিছনে। এই মেয়ের রাগ এত সহজে কমবে বলে তো মনে হচ্ছে না। মায়ার রাগটা কিভাবে ভাঙানো যায় সেটা নিয়েই রাহাত বেকায়দায় পড়ে গেছে এখন। সারাদিন ছেলেটা মায়াকে যতই মানানোর চেষ্টা করে মায়া ততই যেন আরও বেশি করে ইগনোর করে ওকে। এসব করতে করতেই সবাই মিলে ছেড়াদ্বীপে সূর্যাস্ত দেখল অবাক বিস্ময়ে। বিশাল কমলা রঙের সূর্যটা স্বচ্ছ সাগরের জলে ধীরে ধীরে মিলিয়ে গিয়ে সন্ধ্যার নিকষ কালো অন্ধকার নামিয়েছে সাগর পাড়ে। পশ্চিম বিচ দিয়ে আসলেও ফেরার সময় ওরা পূর্ব বিচের দিক দিয়েই ফিরল। বিচে সবাই মিলে হই হই করে আড্ডা দিল, সাথে সামুদ্রিক মাছের বারবিকিউ তো আছেই। বিচে সবাই মিলে আরও কিছুক্ষণ গান বাজনা করে আড্ডা দিয়ে খাওয়া দাওয়া শেষ করে নীল দিগন্তে রিসোর্টে ফিরল। সকাল থেকেই সবাই এত ছুটোছুটি করে ক্লান্ত হয়ে যে যার রুমে ফিরল। মাও প্রতিদিনের মতো দিয়ার জন্য দরজা খোলা রেখেই হাত মুখ ধুয়ে এসে বিছানায় গা এলিয়ে দিল। কান্তিতে চোখ বুজে আসতে চাইছে মেয়েটার। হঠাৎ চুলে কারো হাতের স্পর্শ লাগতেই মায়া চমকে উঠে বিছানায় উঠে বসল। সামনের দিকে তাকিয়ে অজান্তেই গলা দিয়ে চিৎকার বেরিয়ে এলো, আপনি? রাহাত তাড়াতাড়ি মায়ার মুখ চেপে ধরে চুপ করাল। মায়া রাহাতের হাত সরিয়ে দিল রাগ করে। আরে আস্তে চিল্লাও বাবা। উফ, পুরো রিসোর্টের সবাইকে রুমে জড়ো করবা নাকি? আপনি আমার রুমে কি করছেন? আপনাকে না বললাম আমার সামনেও না আসতে? আপনি যদি ভেবে থাকেন যে এসব করলে আমি আপনাকে মাফ করে দিব তাহলে ভুল ভাবছেন। প্রত্যেকবার আপনি এমন করবেন আর আমি আপনাকে মাফ করে দিব তা তো হতে পারে না, তাই না? সেই এক জেদ ধরে বসে আছো। এটা কি ঠিক হচ্ছে বলো তো মায়াবতী? কোথায় এই মায়াবী রাতে সাগরের স্নিগ্ধ বাতাস গায়ে মেখে একটু মিষ্টি করে ভালোবাসার কথা বলবা তা না, শুধু শুধু রাগ করে ওয়েদার আর সময় দুটোই নষ্ট করছো। ধ্যাত, আপনি এক্ষুনি এই রুম থেকে বের হবেন, নইলে কিন্তু। হুম হুম, জি ম্যাডাম। নইলে কি? নইলে আমিই চলে যাব এখান থেকে। আরে বাবা, কি মুশকিলে পড়লাম। এমন পাগলামি করো না শোনো। এই দেখো কান ধরছি, আর কখনো এমন হবে না, প্রমিস। আপনাকে যেতে বলেছি তো আমি, শুনতে পান না কথা? তুমি নিজেই তো দরজা মেলে রেখেছ, আমি তো তাই এলাম। এখন যদি আবার নিজেই এভাবে তাড়িয়ে দাও ব্যাপারটা কেমন দেখায় বলো? আমি কি আপনার জন্য দরজা খুলে রেখেছি? দিয়া আপুর জন্য দরজা খোলা রেখেই শুয়ে পড়েছি। আর আপনার এতটুকু কমন সেন্স নেই যে একটা মেয়ের রুমে এভাবে নক না করে, না বলে আসতে হয় না যে? এই যে শোনো, আমি অন্য কোনো মেয়ের রুমে আসিনি ওকে। আমি আমার মায়াবতীর কাছে এসেছি। আর বলছি কি আমাকে কাছে ঘেঁষতে দিচ্ছ না বলে কি মেজাজ বেশি খারাপ নাকি গো ম্যাডাম? কি? এই যে দিয়ার জন্য দরজা খুলে রেখেছ, দিয়া কি মিহানের সাথে এত সুন্দর একটা সময় কাটানো বাদ দিয়ে তোমার সাথে ঘুমাতে আসবে? ওদের তো বিয়েটাও হয়ে গেছে এখন। প্রতিদিনের অভ্যেস, তাই খেয়াল ছিল না। আপনি জানতো এখন ঘুমাবো আমি? হা, গত কয়েকটা দিনে দিয়াও তোমার অভ্যেস হয়ে গেল গো মায়াবতী। শুধু আমিই তোমার অভ্যেস হতে পারলাম না এখনো। রাগ তো ঠিকই করতে পারো, কিন্তু সামনে এসে জেদ করে বলতে পারো না যে যত যাই করো না কেন
আমাকে ছেড়ে এক পাও কোথাও যেতে পারবে না। বা ভুল করলে রাগ না করে আগেরবারের মতো তোমার মিষ্টি ঠোঁটের পরশ দিয়ে সেটা উসুল করে নিতে পারো। সেটা তো করো না। খালি কথা বলবা না, পালিয়ে বেড়াবা আমার থেকে। এসব কি মায়াবতী? এত বড় বড় কথা যে বলছেন, আমার জায়গায় আপনি থাকলে পারতেন সব ভুলে গিয়ে ক্ষমা করে দিতে? পারতেন আপনাকে ছেড়ে অন্য কাউকে চয়েজ করলে ছেলেমানুষি বলে ব্যাপারটা উড়িয়ে দিতে? পারতেন আপনি বারবার কাছে আসার চেষ্টা করতে দেখেও অন্য কারো কাছে আপনাকে পাঠাতে চাইলে? রাহাত মায়াকে এক ঝটকায় নিজের বুকের সাথে মিশিয়ে নিল। মায়ার মুখটা নিজের দুহাতের মধ্যে তুলে ধরে তাকালো মায়ার মুখের দিকে। মায়া চমকে গেলেও কিছু বলল না। শেষবারের মতো মাফ করে দাও না প্লিজ মায়াবতী। তোমাকে ছাড়া যে আমার চলবে না মায়া। এক মুহূর্ত চলবে না, একটা সেকেন্ড চলবে না তোমাকে ছাড়া। মাফ করে দাও এবারের মতো প্লিজ। মায়া রাহাতকে ধাক্কা দিয়ে সরে এলো। রাহাত মায়ার রাগে টকটকে লাল হয়ে যাওয়া মুখটার দিকে তাকিয়ে কিছুটা অবাকই হল। এতটা রাগ কি জন্য মেয়েটার? একটু রাহাতের দিকটাও কি বুঝতে পারে না মেয়েটা? কি মনে করেন আপনি? আমি কি আপনার কথা শুনতে বাধ্য? আপনি যা বলবেন সেটাই শুনতে হবে আমাকে? যখন ইচ্ছে এসে বলবেন আপনার মনে আমি কখনোই ছিলাম না, সেটাও মানতে হবে। আবার কখনো এসে বলবেন আপনি আমাকে ভালোবাসেন, সেটাও মানতে হবে। আবার কখনো অন্য কারো সাথে। কি ভেবেছেন তা কি আপনি? আমি পুতুল? আপনার খেলার পুতুল আমি? যখন যা ইচ্ছে হয় নিজের মতটা আমার উপরে চাপিয়ে দিবেন? কেন? ভালোবাসি আপনাকে। তাই বলে কি এতটাই ফেলনা আমি? নিজের মতামতের মূল্য নেই আমার? করব না মাফ আপনাকে আমি। আজ না, কাল না, কখনো মাফ করব না। আপনিও আমাকে আপনার কথা মানাতো বাধ্য করতে পারবেন না মিস্টার রাহাত চৌধুরী। রাহাত এবারে ঠোঁটের কোণে একটু বাঁকা হাসি ফুটিয়ে মায়ার দিকে এগিয়ে এলো। যদি বলি তুমি এখনো বাধ্য? এখনো কিন্তু তুমি। আপনি হয়তো ভুলে গেছেন মিস্টার রাহাত। আমার উপরে আপনার কখনো কোনো রকমের কোনো অধিকার ছিল না, নেই, আর থাকবেও না। হ্যাঁ, একটা সময় আমি আপনার পিয়ে ছিলাম। কিন্তু ছিলে বলছো কেন? অফিসিয়ালি তুমি এখনো আমার পিয়ে আছো। তুমি রেজিগনেশন দিয়েছ ঠিকই, কিন্তু বললেই তো আর এভাবে ইস্তফা দিয়ে দেয়া যায় না মায়া। মানে? মানে হলো রেজিগনেশন দেওয়ার পর সেটা অ্যাপ্রুভ তো হতে হবে, তাই না? তো অ্যাপ্রুভাল লেটারে আমার সাইন লাগবে, তোমারও সাইন লাগবে যে তুমি নিজের ডিসিশন চেঞ্জ করনি। তারপর না সেটা লিগালি প্রুভ হবে। দরকার হলে আমি আরও 100 বার রেজিগনেশন দিব। দরকার হলে একবার না 100 বার আপনার অ্যাপ্রুভাল পেপারে সাইন করে নিজের ডিসিশনের কথা জানিয়ে দিব। তবু আপনার পিয়ে হয়ে থাকব না। না না, ভেবে বলছেন তো ম্যাডাম? পরে কিন্তু হাজার মাথা কুটলেও জবটা ফিরতে পাবেন না। এটাই লিগাল রুল। ভেবেই বলছি। আমি ঢাকায় পৌঁছেই আপনার সব পেপারে সাইন করে দিব। সে তো আরও 2 দিন লাগবে। 2 দিন অপেক্ষা করার কি দরকার? আমার কাছে পেপারগুলো রেডি করাই আছে, তুমি সাইন করে দাও। তাহলেই হবে। দিন কোথায় সাইন করতে হবে? এক্ষুনি সাইন করে দিচ্ছি। আপনি সাইন নিয়েই চলে যান আমার রুম থেকে। তা তো যাবই। রাহাত নিজের রুম থেকে একটত ফাইল নিয়ে এসে মায়ার দিকে এগিয়ে দিল। মায়ার আগে ফাইলটা টেনে নিয়ে পেজ উল্টিয়ে দেখবে এমন সময় রাহাত মায়ার হাতে একটা কলম ধরিয়ে দিল। হ্যাঁ হ্যাঁ, সময় নিয়ে প্রত্যেক লাইন বাই লাইন পড়ে সাইন করো। আমার এত তাড়া নেই। তুমি পেপারগুলো চেক করতে করতে আমি একটা ঘুম দিয়ে উঠি, কি বলো?
তুমি ভালো করে ক্লজ এন্ড কন্ডিশনগুলো চেক করে নিও কেমন? মায়া রাগের চোটে এক নিঃশ্বাসেই পেপারগুলোয় সাইন করে দিল। ফাইলটা রাহাতের হাতে ধরিয়ে দিয়ে বিছানার উপরে বসে পড়ল মায়া। রাহাত একবার মাথা নেড়ে হাসতে হাসতে পেপারগুলোয় নিজেও সাইন করল। আরেকবার চেক করে নিবেন ম্যাডাম, আমি সবগুলো সাইন ঠিকঠাক মতো করেছি কিনা? আপনি যাবেন এখন? ওকে ওকে, রিল্যাক্স মায়াবতী, শান্ত হয়ে ঘুমাও, আজ আর বিরক্ত করব না। সকাল সকাল বের হতে হবে। লক্ষ্মী মেয়ের মতো ঘুমিয়ে পড়ো কেমন? আর ম্যাডাম এবারে প্লিজ দরজাটা বন্ধ করে নিবেন ঠিক করে। গুড নাইট মায়াবতী, এন্ড লাভ ইউ সো মাচ। রাহাত মায়ার কপালে ছোট্ট একটা চুমু এঁকে দিয়ে রুম থেকে বেরিয়ে গেল। মাও থতমত খেয়ে রাহাতের যাওয়ার দিকে তাকিয়ে থেকে দরজাটা বন্ধ করে দিয়ে শুয়ে পড়ল। আর প্রায় কয়েক মিনিটের মধ্যেই ঘুমিয়েও পড়ল। আর এদিকে রাহাত নিজের রুমে এসে ফাইলটা লাগেজে রেখে নিজেও শুয়ে পড়ল। মায়াবতীকে হারিয়ে ফেলার ভয়টা আরোকে তাড়া করবে না আজকের পর থেকে। এখন রাহাত নিজের সমস্ত ফোকাস মায়াকে নিজের করে পাওয়ার দিকে দিতে পারবে। দেখা যাক কতটুকু সফল হয় সে। নিজের ভালোবাসা থেকে কতক্ষণ পালাতে পারে মায়াবতী সেটাও দেখা যাক। একদম ভোরে মায়ার ঘুমটা ভাঙল দরজায় নকের শব্দে। ঘুম ঘুম চোখে মেয়েটা কোনো মতে উঠে বসে আড়মোড় ভাঙ্গতে ভাঙ্গতে আবার দরজায় নক হল। এত সকালে কে আসতে পারে ভেবে মায়া বেড সাইড টেবিলের উপর থেকে নিজের মোবাইলটা হাতে নিয়ে সময় দেখার চেষ্টা করল। সেন্ট মার্টিনে আসার পর থেকে মোবাইলটা এই একটা কাজেই ব্যবহার করতে পেরেছে বেচারি। মোবাইলে যে একটা সিম আছে আর সেটা দিয়ে যে কল করা যায় সেই কথাটাও সম্ভবত মায়ার মনে নেই। অবশ্য মনে থাকার পিছনে দোসরা মায়ার নয় যদিও। কক্সবাজার আসার পর মায়াবতীর প্রিয় সিমের নেটওয়ার্ক ইন্তেকাল ফরমাইয়েছেন। তাই আপাতত মোবাইলটা অ্যালার্ম ক্লকের কাজ করছে গত 7 দিন ধরে। কথাগুলো ভাবতে ভাবতে মায়া ঘড়িতে সময় দেখে আতকে উঠল। ঘড়িতে 5:35। মায়া তাড়াতাড়ি উঠে রুমের লাইটের সুইচ অন করে দিয়ে এসে রুমের দরজা খুলে হা হয়ে গেল। দরজার বাইরে তো কেউই নেই। হয়তো রিসোর্টের স্টাফদের কেউ ডাকতে এসেছিল ভেবে মায়া দরজা বন্ধ করে ওয়াশরুমের দিকে ছুটল। ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে লাগে যে অগোছালো কাপড়গুলো ভরে নিয়েই বের হতে ছুটল। 6টার মধ্যে ওদের রিসোর্ট ছাড়ার কথা আজকে, তাই এত তাড়াহুড়ো। মায়ার বের হতে কিছুটা দেরিই হয়ে গেছে। বেশিরভাগ গেস্টই জেটির দিকে রওনা হয়ে গেছে আগেই। মিহান, দিয়া আর কয়েকজন রিসোর্টের রিসিপশনে আছে শুধু। চারদিকে একবার নজর ঘুরিয়ে মায়ার মনটা একটু খারাপ হয়ে গেল। অজান্তেই কাউকে খোঁজার চেষ্টা করছিল কৌতূহলী চোখ জোড়া। মানুষটাকে না পেয়ে মন যতটা না খারাপ হল তারপর বেশি রাগ হল মায়ার। রাগটা নিজের উপরে নাকি রাহাতের উপরে সেটা মায়ারও জানা নেই। মায়া ভ্যানে করে জেটিতে পৌঁছেছে বাকিদের সাথে। তারপর সেফটির জন্য লাইফ জ্যাকেট পরে নিয়ে ট্রলারে উঠতে হয়েছে এবারে। মায়া উদাস দৃষ্টিতে সাগরের বিশাল ঢেউগুলো দেখছিল এমন সময় টের পেল কেউ একজন মায়ার কাঁধের উপর দিয়ে নিজের হাতটা নিয়ে ট্রলারের একটা অংশ চেপে ধরেছে। মায়া মানুষটার স্পর্শ পেল না ঠিকই, কিন্তু লোকটা যে মায়াকে প্রোটেকশনের জন্য কাজটা করেছে সেটা বুঝতেও তেমন বেগ পেতে হল না ওকে। মায়ার মেজাজটা এমনিতেই খারাপ হয়েছিল আগেই। এবারে এমন পেঁচিয়ে ধরা হাতটা দেখে রাগটা আর সামলাতেই পারল না। ধাক্কা দিয়ে হাতটা সরিয়ে দিয়ে পাশে তাকাতেই মানুষটাকে দেখে মায়া থতমত খেয়ে গেল। আপনি? আমি তো তোমাকে টাচও করিনি, শুধু হাতটা দিয়ে রেখেছি। তবু এমন করছো কেন? মায়া রাহাতের দিক থেকে মুখটা সরিয়ে নিয়ে আবার সাগরের দিকে তাকিয়ে নিজেকে শান্ত করার চেষ্টা করল।
মানুষটাকে পাশে দেখে মায়ার মধ্যে কি চলছে মেয়েটা নিজেও হয়তো জানে না। মায়াকে এভাবে নীরব দেখে রাহাত আবার একটু সাহস করে আগের মতো হাতটা রাখল যাতে ঢেউয়ের দাপটে মায়ার পড়ে যাওয়ার ভয়টা না থাকে। বেশ কিছুটা সময় পর মায়া নিজেকে সামলে নিয়ে রাহাতের হাতটা সরিয়ে দেওয়ার চেষ্টা করল। হাতটা সরান রাহাত, আমার সেফটি নিয়ে আপনাকে এত টেনশন করতে হবে না। হাত সরিয়ে নিব। ওকে, তুমি আমার জায়গায় এসে বসো। কর্নারে বসতে হবে না, কোনো প্রয়োজন নেই। হাত সরান। সাঁতার তো শুনলাম জানো না, এই উত্তাল সমুদ্রের অবস্থা দেখে ভয় করছে না তবু? ভয় পাবার কি হলো, পড়ে যাব না। আর পড়লেও লাইফ জ্যাকেট তো আছেই। বেশি বকবক না করে সাগরের কানে তালা লাগানো গর্জন শোনো। তোমার এই লাইফ জ্যাকেট কি কাজে আসবে জানি না, কিন্তু আমার এই শক্ত হাতের বাঁধন থেকে তোমাকে টেনে নেওয়ার শক্তি কারণ এই মায়াবতী, এই সাগরেরও না, তোমারও না। সরুন তো। কি করছেন? রাহাত মায়াকে নিজের কাছে টেনে নিয়ে এমনভাবে আঁকড়ে ধরল যাতে মায়া নড়াচড়াও করতে পারল না। মায়ার কোনো কথাই যেন কানে ঢুকছে না এমন একটা ভাব করে রাহাত উত্তাল সাগরের ঢেউগুলো অনুভব করতে লাগল। মায়া আবার সরে আসার চেষ্টা করতেই রাহাত মায়াকে নিজের সাথে আরো শক্ত করে চেপে ধরে কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে কয়েকটা কথা বলল। এমনভাবে নাচানাচি করলে সবাই কিন্তু বুঝতে পারবে তোমাকে কেমন করে নিজের সাথে বেঁধে রেখেছি। সেটা কি ভালো দেখাবে বলো? এর চেয়ে চুপচাপ আমার কাঁধে মাথা রেখে সাগরের সৌন্দর্যটা উপভোগ করো মায়াবতী। কেমন? ঘুমিয়ে পড়ো না যেন আবার। 3 ঘন্টার মতো সময় লাগবে। বাসে ঘুমাতে পারবে, কষ্ট করে এই 3টা ঘন্টা একটু জেগে থাকো। কেমন? আমাকে তো ভূতে ধরেছে তাই না? এত শব্দে কারো ঘুম আসবে কি করে? তোমাকে ভূতে ধরেছে কিনা জানি না, তবে আমাকে একটা মায়াপরীতে ধরেছে বুঝলে। সেই পরীটাকে বুকে জড়িয়ে নিতে পারলে আবেশেই চোখে ঘুম নামে। আপনি একটা অসহ্য। চুপ করুন তো। মায়া খুশিমনে সাগরের ঢেউগুলো দেখায় মন দিল, আর রাহাত তার মায়াবতীকে দেখায় ব্যস্ত হয়ে রইল। ঘণ্টা 3 পরে সকাল 9টার দিকে ট্রলারে করে ওরা টেকনাফে এসে পৌঁছেছে। জেটি ঘাটেই বাকিরাও পৌঁছে গেছে ততক্ষণে। বাসের ব্যবস্থা আগে থেকেই করে রাখা ছিল। একে একে সবাই বাসে উঠে বসল। মায়া একটা বাসে উঠে মোটামুটি শেষের দিকে একটা সিটে বসে জানালা দিয়ে বাইরে তাকালো। ট্রলার থেকে নামার পর রাহাত কোনো দিকে গেছে সেটা মায়া খেয়াল করে উঠতে পারেনি। এখন পাশের সিটে কে বসবে ভাবতেই মনটা আবার খারাপ হতে শুরু করল মায়ার। গেস্টদের প্রায় সবাই হয় জুটিতে এসেছে, নয়তো দল বেঁধে ট্যুরিস্টদের মতো করে। বেশিরভাগের সাথেই মায়ার পরিচয়ও হয়নি, তাই পাশে কে বসবে সেটা ভেবে বিরক্তই লাগছে মায়ার। মায়া ভাবনার জগতে আরও কিছুদূর এগোনোর আগেই পাশে কেউ বসছে টের পেয়ে চমকে একটু সরে বসে পাশ ফিরে তাকাল। কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে মায়া চোখ পিটপিট করে বোঝার চেষ্টা করল ব্যাপারটা স্বপ্ন নাকি সত্যি। মায়ার কোলের উপরে একটা খাবার ভর্তি প্যাকেট ধরিয়ে দিয়ে আয়েশ করে বসেছে রাহাত। মায়াকে এভাবে থতমত খেয়ে তাকিয়ে থাকতে দেখে প্রচণ্ড মজা লাগছে রাহাতের, কিন্তু সেটা প্রকাশ না করে সিটে গা এলিয়ে দিল আবার। এভাবে হাঁ করে তাকিয়ে কি দেখছো মায়াবতী? সকাল থেকে তো কিছুই খাওয়া হয়নি, খেয়ে নাও। আপনি কোথা থেকে এলেন? কোথা থেকে এলাম মানে কি? আমিও তো ঢাকা ব্যাক করছি তোমার সাথে। এলাম তো রিসোর্ট থেকে, তাও তোমাকে বুকে জড়িয়ে নিয়ে। এত তাড়াতাড়ি ভুলেও গেলে? না মানে, নাকি জানতে চাইছো কোথায় গিয়েছিলাম?
এত ভোরে তো রিসোর্টে খাওয়ারের ব্যবস্থা ছিল না, তাই খাবার কিনে আনতে গিয়েছিলাম। লম্বা একটা জার্নি, পুরোটা রাস্তা না খেয়ে থাকবে নাকি? ওহ, তুমি কি ভেবেছিলে তোমাকে রেখে আমি চলে যাব? সেটা হচ্ছে না ম্যাডাম, আপনি যেখানেই যান না কেন আমিও ঠিক হাজির হব। কথাটা মাথায় রাখবেন, ওকে? মায়া আবার বাইরের দিকে ফিরে তাকালো। বাস চলতে শুরু করেছে। দ্রুত গতিতেই উত্তাল সাগরটা ওদের থেকে দূরে সরে যাচ্ছে। আবার কখনো এই লোনা জলের সাগরটা দেখার সময় হবে কিনা কে জানে। তাই চোখ বুজে এই কোলাহল, সাগর পাড়ের বাঁধনহারা বাতাস, এই স্নিগ্ধ অনুভূতিগুলো গায়ে মাখছিল মায়া। সাগরের এরিয়া পেরিয়ে ব্যস্ত রাস্তায় বাস চলা শুরু করলে রাহাত প্যাকেট থেকে মায়াকে খাবার বের করে এগিয়ে দিল। মায়া একবার রাহাতের দিকে তাকিয়ে আবার বাইরের দিকে তাকাচ্ছে দেখে রাহাত হাত বাড়িয়ে ছোট্ট জানালার পর্দাটা টেনে দিল। মায়া বিরক্ত হয়ে রাহাতের দিকে ফিরল এবারে। এটা কি হলো? পর্দাটা টানলেন কেন? বাইরের মানুষজন, রাস্তাঘাট দেখতে তো তোমাকে মানা করিনি তোমাকে আমি। কিন্তু তুমি নাস্তা না খেয়ে হা করে বাইরের দিকে তাকিয়ে থাকবে, সেটা তো আমি মানব না। নাস্তা করো, তারপর যত ইচ্ছে দেখো, আমি বাদ সাধব না। আপনার নাস্তা আপনি খান, আমি খাব না। আর শুনুন, আমি কি করব না করব সেটা কি আপনি ঠিক করে দিবেন নাকি? আর ঠিক করে দিলেও আমি শুনব ভেবেছেন? ইম্পসিবল। এই মেয়ে, ঝগড়া ছাড়া আর কিছু পারো না তুমি? না পারি না, আমি তো সারাদিন সবার সাথে ঝগড়াই করি। তাহলে আমার পাশে এসে বসেছেন কেন? আমি কি আপনাকে বলেছি আসতে? নাকি বলেছি প্লিজ আমার পাশে বসুন? আপনাকে ছাড়া ভালো লাগে না বলেছি আমি? বলনি? কখন বলেছি? হ্যাঁ, কখন বলেছি? আন্দাজে একটা বলে দিলই হলো নাকি? এই এখনই তো বললে আমাকে ছাড়া তোমার ভালো লাগে না। তবু কেন ঝগড়া করছো গো মায়াবতী? আপনি একটা অসহ্য। আমি মোটেও এসব কিছু বলিনি। বলেছ বলেছ, মুখে না বললেও মনে মনে হলেও বলেছ। তাই তো আমিও চলে এসেছি তোমার কাছে। তোমার না বলা ইচ্ছেগুলোও আমি বুঝে নিয়ে পূরণ করব। কোনো সমস্যা নেই। এখন খাও তো। 12 ঘন্টা আমার পাশে বসে থাকবা, ঝগড়া করবা? এনার্জি লাগবে না? অসহ্য। মায়া আর কিছু বলার আগেই মায়ার মুখে খাবার গুজে দিয়ে নিজেও খাওয়ার মন দিল রাহাত। মায়া একটু বিরক্ত হয়ে চুপচাপ খেয়ে নিয়ে পর্দাটা সরিয়ে দিয়ে সিটে হেলান দিয়ে বাইরের দিকে তাকাল। একটু পরেই কানের কাছে রাহাতের গুনগুন শুনে মায়া পাশ ফিরে তাকাতেই দেখল রাহাত একদম কাছে ঘেঁষে বসে নিজের মনে গুনগুন করছে। রাহাত ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে সোজা মায়ার চোখে চোখ রেখে মৃদু স্বরে গানটা গাইছে। মায়া কয়েক সেকেন্ড থমকে রাহাতের মুখের দিকে তাকিয়ে থেকে চমকে সরে আসার চেষ্টা করল। রাহাত মায়াকে সরে আসার সুযোগ না দিয়ে নিজের আরও কাছে টেনে নিল। মায়া থতমত খেয়ে সরে আসার চেষ্টা করতেও যেন ভুলে গেছে। রাহাতও সুযোগটা ছাড়ল না। মায়াকে নিজের কাছে টেনে নিয়ে হালকা করে জড়িয়ে ধরল। কি করছেন? ছাড়ুন। দক্ষিণের হাওয়াকে মনের কথা বলছি। কেউ তো আমাকে বুঝল না। অন্তত এই লাগামহীন বাতাসটা আমার মনের কথাটা না হয় কারো কানে গিয়ে বলে দিক। ছাড়ুন তো। সবাই দেখছে। কেউ দেখছে না। সবাই নিজেদের নিয়েই ব্যস্ত। আর দেখলেই বাকি। আমি আমার মায়াবতীকে বুকে টেনে নিয়েছি। কার অধিকার আছে সেটা নিয়ে প্রশ্ন করার? আমি আবার আপনার মায়াবতী হলাম কবে? তুমি তো সেই প্রথম দিন থেকেই আমার মায়াবতী, যাকে প্রত্যেকবার বোকার মতো হারিয়ে ফেলি।
কিন্তু এবারে তোমাকে বেঁধেছি মায়াবতী। হারাতে দিব না। যখন হারিয়ে যেতে চাইনি তখন তো ধরে রাখতে চাননি, এখন হারিয়ে যেতে চাইলে ধরে রাখতে পারবেন? যে বাঁধনে বাঁধতে চলেছি তোমায়, সেই বাঁধনটা ছিঁড়ে হারাতে চাইবে না তুমিও কি? রাহাত ইচ্ছে করেই এবারে মায়ার প্রশ্নের উত্তর দিল না। মায়াকে নিজের বুকে টেনে নিয়ে চুলো বিলি কেটে দিতে লাগল রাহাত। রাহাতের এই আলতো ছোঁয়ায় মায়ার চোখে ঘুম এসে ভর করছে। রাহাতের কথাগুলো মাথায় কেমন জটলা পাকিয়ে দিচ্ছে। অবশ্য রাহাতের শব্দের জালের রহস্য নিয়ে মাথা ঘামানোর আগেই রাহাতের মৃদু কণ্ঠের গানে হারিয়ে গেল মায়া। ফুরফুরে বাতাসে গা এলিয়ে প্রিয় মানুষটার বুকে মাথা রেখে তার কণ্ঠে গান শোনার অনুভূতিটা এত তীক্ষ্ণ সুখের হয় সেটা জানাই ছিল না মায়ার। এদিকে রাহাতও মায়ার চুলে হাত বুলিয়ে দিয়ে আনমনেই গুনগুন করছে। দক্ষিণা বাতাসের তোড়ে গানের সুরটা যেন একটা হৃদয় ভেদ করে অন্য হৃদয়ে গিয়ে পৌঁছাচ্ছে। শোন গো দক্ষিণ হাওয়া, প্রেম করেছি আমি, লেগেছে চোখেতে নেশাদিক ভুলেছি আমি, মনেতে লুকানো ছিল সুপ্ত যে পিয়াসা, জাগিল মধু লগনে বাড়ালো কি আশা, উতলা করেছে মোরে আমারই ভালোবাসা, অনুরাগে প্রেম শরীরে ডুব দিয়েছি আমি, শোনগো মধুর হাওয়া প্রেম করেছি আমি, দহন বেলাতে আমি প্রেমেরও তাপসী, বর্ষাতে প্রেম ধারা শরতের শশী, রচিগো হেমন্তে মায়া শীতেতে উদাসী, হয়েছি বসন্তে আমি বাসনা বিলাসী, শোনগো মধুর হাওয়া প্রেম করেছি আমি, লেগেছে চোখেতে নেশাদিক ভুলেছি আমি। এই যে মায়াবতী কন্যা, আর কত এই ঘুমন্ত মায়াভরা মুখটা দেখিয়ে বুকের জ্বালাতন বাড়াবে বলো তো? এবার তো চোখ মেলে তাকাও ঘুমপড়ি। কিছুক্ষণ না হয় তোমার দীঘল কালো চোখের মায় হারাই নিজেকে। এই মায়াবতী, উঠো না প্লিজ। কানের কাছে কেউ ফিসফিস করে কথাগুলো বলায় মায়া পরিমরি করে উঠে বসার চেষ্টা করল। ঘুমের ঘোরে কোথায় আছে সেটা ঠাহর করতেই কয়েক মিনিট লাগল মায়ার। একটু পরেই নিজেকে কারো দুহাতের বাঁধনের মধ্যে আবিষ্কার করে লম্বা বাস জার্নিটার কথাটা মনে পড়ল। মানুষটার বুকের টিপটিপ শব্দ শুনে নিজেকে ছাড়িয়ে নেয়ার চেষ্টা করল মায়া। কিন্তু এই কঠিন বাঁধনটা ছাড়িয়ে নেয়া সম্ভব হল না মায়ার। এত নড়াচড়া করো কেন বলো তো? এতক্ষণ তো লক্ষ্মী মেয়ের মতো আমার বুকেই মাথা রেখে ঘুমিয়েছিলে। আমি তো তখন কিছু বলিনি। এখন ঘুম ভাঙতেই এত লাফালাফি কেন বলো তো মায়াবতী? ভালোবেসে বুকের মাঝে আগলে রাখতে চাইছি তোমায়, সেটা বুঝি ভালো লাগছে না? আপনার লজ্জা শরম কিছু না থাকতে পারে, কিন্তু আমার আছে। বাস ভর্তি লোকের সামনে এভাবে জড়িয়ে ধরে রেখে কি প্রমাণ করতে চাইছেন কি আপনি? হ্যাঁ, এসব বেহায়াপনা আপনার ডাবলিন শহরে বা অন্য কোথাও গিয়ে করবেন। এটা বাংলাদেশ। এখানে সমাজ, সংস্কৃতি, লোকাচার এসব বলেও কিছু জিনিস এখনও অবশিষ্ট আছে। আমার মায়াবতীকে বুকে আঁকড়ে ধরতে কে বাদ দিবে আমায়? কোন সমাজ? বারবার আমার মায়াবতী করলেই এই মায়া আপনার হয়ে যাবে না মিস্টার রাহাত চৌধুরী? ভালোবাসাটা খুব সূক্ষ্ম একটা অনুভূতি। সেটা হয়তো হয়, নয়তো হয় না। ভালোবাসায় মাঝামাঝি বলে কোনো অবস্থান হয় না। মাঝামাঝির আবার কি দেখলে তুমি? আমি তো তোমাকে ভালোবাসি মায়াবতী। ভুল বললেন। আপনার মনে হয় আপনি আমাকে ভালোবাসেন। যখন সেই মনে হওয়াটা বদলে যাবে, যখন অন্য কিছু মনে হবে, তখন আমার অবস্থানটাও আপনার জীবনে বদলে যাবে। প্রত্যেকবার এই এক অবহেলা আমি মানতে পারছি না, পারবো না মানতে। আগে যত ভুল করেছি সবগুলোর জন্যই আমি লজ্জিত মায়া। তোমায় হারাতে চাই না, বিশ্বাস করো। তোমাকে ভালোবেসে নিজের করে নিতে চাই, অধিকার নিয়ে আগলে রাখতে চাই।
যেই অধিকারটায় তোমারও কোনো দ্বিধা থাকবে না। প্লিজ রাজি হয়ে যাও একবার, প্লিজ। কথাগুলো বলতে বলতেই রাহাত বাঁধনটা ছেড়ে দিয়েছিল। মায়া সেটা টের পেয়ে সরে এসে মুখ ফিরিয়ে নিয়ে বাইরের দিকে তাকাল। যত দূরে তাকানো যায় ঠিক তত দূরের কোনো বিন্দুতে তাকিয়ে নিজের চোখের পানিটুকু আটকে নিল চোখের মাঝেই। মায়া চায় না ওর এই অসহায় কান্নার বিন্দুগুলো রাহাতের চোখে পড়ুক। রাহাতের সামনে নিজেকে আর একবারও অসহায় হিসেবে তুলে ধরতে চায় না মায়া, কিছুতেই না। লাঞ্চ ব্রেক হয়েছে, মায়া বাসটা একটা হোটেলে দাঁড় করিয়েছে। কিছু খেয়ে নিবে চলো? খিদে নেই আমার। 3টা বাজে মায়া। ঘুম ভেঙেছে তাই হয়তো খিদে পাচ্ছে না। হাত মুখ ধুয়ে একটু ফ্রেশ হয়ে নাও, দেখবে পেটের মধ্যে যুদ্ধ চলছে। তাছাড়া সন্ধ্যার আগে একবার হয়তো নাস্তার জন্য মিনিট 5 কোথাও দাঁড়াবে বাসটা, আর থামবে না ঢাকায় পৌঁছনোর আগে। প্লিজ কিছু অন্তত খেয়ে নাও। মায়া কি বলবে ভেবে পাচ্ছে না। এত লম্বা জার্নি বাকি এখনো। ওয়াশরুমে যাওয়া দরকার অন্তত একবার, কিন্তু খিদে তো একদমই লাগেনি। কিন্তু এই লোকটা সেই কথা শুনবে কেন? নিজের কথা চিন্তা করতে গিয়ে মায়ার রাহাতের কথাও মাথায় আসল। লোকটারও তো হয়তো খিদে পেয়েছে। কথাটা ভেবে মায়া আর কথা না বাড়িয়ে উঠে দাঁড়ালো ধীরে ধীরে। রাহাতও এবারে হেসে মায়াকে আগে নামতে দিয়ে নিজে মায়ার পিছনে পিছনে হাঁটা ধরল। হোটেলের ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে হাত মুখ ধুয়ে মুছে দুজনে মিলে লাঞ্চটা শেষ করে আবার বাসে ফিরে এলো। এবারেও মায়াকে আগে বাসে তুলে দিয়ে রাহাত কিছু একটা মনে পড়ায় মায়াকে সিটে গিয়ে বসতে বলল। মায়া একটু অবাক হলেও কিছু না বলে চুপচাপ নিজের সিটে গিয়ে বসে পড়ল। ধীরে ধীরে বাসটা আবার ভরে গেল প্যাসেঞ্জারে। একটু পরে ড্রাইভার বাসটা স্টার্ট করছে টের পেতেই মায়া একটু আতকে উঠল। রাহাত এখনো ফিরে আসেনি দেখে মায়া নিজের সিট থেকে উঠে দাঁড়িয়ে বাস থামানোর চেষ্টা করল। এদিকে মায়ারা পিছনের দিকে বসেছে বলে ড্রাইভার মায়ার গাড়ি থামানোর কথা শুনতে পেল না। কেউ গাড়িটা থামাতে বলুন না। আরে গাড়ি থামান। মায়ার চেঁচামেচিতে পাশের সিটের কয়েকজন মায়ার দিকে ফিরে তাকাল। কি হয়েছে ম্যাডাম? গাড়ি থামাতে বলছেন কেন? এমনিতেই তো লাঞ্চ ব্রেকে অনেক দেরি হয়ে গেছে, পৌঁছাতে রাত হয়ে যাবে। আরে আপনারা বুঝতে পারছেন না কেন? একজন তো রয়ে গেছে এখনো। আপনারা চেক না করে কি করে বাস ছেড়ে দিলেন? সবাই উঠেছে কিনা চেক করতে হয় জানেন না? গাড়ি থামান বলছি। থামান গাড়ি। রয়ে গেছে? কে রয়ে গেছে? ওই ড্রাইভার। মামা গাড়ি থামান। এই ম্যাডামের হাজবেন্ড এখনো গাড়িতে উঠেনি। মামা ব্রেক করেন, গাড়ি ঘুরান। ওই মামা। সবার চেঁচামেচি শুনে ড্রাইভার গাড়ি ব্রেক করে রাস্তার একপাশে দাঁড় করাল। বাসের কন্ডাক্টর পিছনের দিকে এগিয়ে এলো। কি হলো? বাস থামাইলেন কেন? এমনে রাস্তায় এতবার বাস থামাইলে পৌঁছামো কোনো রাইতে? আপনেরা। আরে ম্যাডামের হাসবেন্ডকে ফেলে চলে যাচ্ছিলে কেন? উনার হাসবেন্ডকে খুঁজতে হবে। গাড়ি ইউ টার্ন করো। আরে আফা ভাইজান তো দেখছিলাম গাড়িতে উঠছিল, আবার নামলো কখন? আপনি গড়ে নিয়া এই এক জ্বালাতন। কে কোনো হান দিয়ে উঠেন, কোনো হান দিয়া আবার নাইমা যান। ও মামা গাড়ি ঘুরাও, প্যাসেঞ্জার রইয়া গেছে। অবশ্য গাড়ি ঘোরাতে হলো না, তার আগেই রাহাত ছুটতে ছুটতে গাড়িতে এসে উঠল। মাও প্রায় সাথে সাথেই ছুটে এসে রাহাতকে জড়িয়ে ধরল। সবারই সামনে এমন করে জড়িয়ে ধরে কেঁদে ফেলেছে মেয়েটা দেখেই রাহাত একটু অবাক হলেও নিজেকে সামলে নিয়ে মায়াকে হালকা করে নিজের সাথে জড়িয়ে নিল। আরে পাগলি, কাঁদছ কেন এভাবে?
শান্ত হও প্লিজ। দেখো আমি চলে এসেছি তো। এবার তো কান্নাটা থামাও প্লিজ। আরে ভাই, ওয়াইফে রেখে এভাবে কোথায় চলে গেছেন? ভয় পেয়ে গেছে হয়তো উনি। আর এই মিয়া কন্ট্রাক্টর, তুমি ঠিক করে চেক করবা না সবাই উঠেছে কিনা? বাসের একজন প্যাসেঞ্জারের এমন কথা শুনে রাহাত একটু হাসল। মায়া এখনো রাহাতকে আঁকড়ে ধরে আছে শক্ত করে। রাহাত কন্ট্রাক্টরের দিকে তাকাল। নেক্সট টাইম থেকে একটু সাবধানে চেক করে তারপর ব্যাক করবেন। আমি আজকে বাসটা ধরতে পেরেছি তাই কিছু বললাম না, কিন্তু সবাই তো চুপ করে থাকবে না, বুঝেছেন? সরি স্যার, আসলে আপনাকে তো বাসের দিকে আসতে দেখেছিলাম, কোনো ফাঁকে নেমেছেন খেয়াল ছিল না। সরি স্যার। আর ম্যাডাম, আমরা সত্যি সরি। আপনি এভাবে কাঁদবেন না। বাস ড্রাইভারের কথাটা শুনে রাহাত আর কিছু বলল না। চুপচাপ মায়াকে নিয়ে গিয়ে সিটে এসে বসে পড়ল। বাস স্টার্ট দিতেই রাহাত মায়াকে সোজা করে বসিয়ে দেওয়ার চেষ্টা করতেই টের পেল মেয়েটা এখনো ভয় কাঁপছে। রাহাত আর মায়াকে ছাড়িয়ে না নিয়ে নিজের সাথেই জড়িয়ে রেখে চুলে বিলি কেটে দিল। আপনাদের বুঝি নতুন বিয়ে হয়েছে? ডান পাশের সিট থেকে একটা মেয়েলি কণ্ঠে প্রশ্ন লটা শুনে রাহাত তাকিয়ে দেখল মায়ার বয়সেই একটা মেয়ে কৌতূহল নিয়ে তাকিয়ে আছে ওদের দিকে। মেয়েটার পাশে যে ভদ্রলোকটি বসা তাকে দেখে মেয়েটার হাজবেন্ড বলেই মনে হচ্ছে রাহাতের। রাহাত কিছু না বলে একটু হাসল। মেয়েটা তাতে যেন আরেকটু প্রশ্রয় পেয়ে রাহাতের দিকে ঘুরে বসল। আপনার মিসেস বুঝি সকাল থেকে রেগেছিল আপনার উপরে? ইস, আপনাকে রেখে গাড়ি স্টার্ট দেয়ায় কি ভয়টাই না পেয়েছিলেন? এভাবে নিজের বউকে একা রেখে নামেন কেন আপনারা? ঝুমুর কি শুরু করেছ এগুলো? দেখছো উনার ওয়াইফ এমনিতেই প্রচণ্ড ভয় পেয়ে আছে। কোথায় উনি নিজের ওয়াইফকে সময় দিবে, তা না তুমি তোমার প্রশ্নের ঝুলি মেলে বসলে? এমন পাগলামি করলে চলে? সরি ভাই, ওর কথায় কিছু মনে করবেন না। আমার ওয়াইফ একটু বেশি চটপটে, কথা বলতে খুব ভালোবাসে তো, তাই কখন কি বলবে মাঝে মাঝে সেটা বুঝে উঠতে পারে না। এই কি বললা তুমি? তুমি আমাকে বাচাল বললা? এত রিকোয়েস্ট করার পর বান্ধবীর বিয়েতে নিয়ে এসেছ, আর সেই জন্য এভাবে অপমান করবা? থাকবই না আমি আর। ঢাকায় ফিরেই সোজা বাপের বাড়ি চলে যাব আমি, আর আসব না। দেখবা তো তুমি। আরে ঝুম, কথা তো শোনো। ঝুমুর নামের মেয়েটা রাগ করে মুখ ঘুরিয়ে নেয় মেয়েটার স্বামী মহাশয় তার রাগ ভাঙানোর চেষ্টা করতে লাগল। ঘটনাটা দেখে রাহাত হেসে ফেলল। মায়ার চুলে আলতো করে হাত বুলিয়ে দিতে গিয়ে বুঝতে পারল মায়াবতীটা রাহাতের বুকেই কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেছে। মায়াকে সিটে ঠিক করে শুইয়ে দিয়ে মায়ার ঘুমন্ত মুখের দিকে তাকালো রাহাত। মায়াবতীটা যতই রাগ করে থাকুক না কেন মেয়েটা এখনো ওকে আগের মতোই ভালোবাসে, আর ভালোবাসে বলেই হাজার অভিমান সত্ত্বেও ফিরে আসে বারবার। আরেক টাটঘাট বেঁধে চেষ্টা চালালে হয়তো এবারের মতো মায়াবতীর রাগটা ভাঙাতে পারবে। কথাটা ভাবতেই রাহাতের ঠোঁটের কোণে একটা মিষ্টি হাসির রেখা ফুটে উঠল। বাসের পিছনে বেশ কিছুটা রাস্তা ছুটে আসায় ক্লান্ত হয়ে গেছে শরীরটা। ক্লান্তিতে রাহাতের চোখ বুজে আসছে বারবার। আর ঘুমের রাজ্যে হারিয়ে যাওয়ার আগেও পাশের দম্পতির খুনসুটি মাখা ঝগড়াগুলোও কানে এসে বাজছে রাহাতের। এই ছেলেমানুষি খুনসুটিগুলোও কেন জানি প্রচণ্ড ভালো লাগছে রাহাতের। মনে হচ্ছে এই দম্পতির জায়গায় কোনো একসময় হয়তো ওরা দুজন থাকবে। রাহাত আর তার মায়াবতী, সাথে তাদের খুনসুটিতে ভরা ভালোবাসার নতুন এক অধ্যায়। বাসের ঝাঁকিতে ঘুমটা ভাঙ্গতেই মায়া আর মোর ভেঙ্গে পাশ ফিরতেই ঘুমন্ত রাহাতের মুখটা দেখে থমকে তাকিয়ে রইল।
মায়ার পাশের সিটেই হেলান দিয়ে ঘুমিয়ে আছে মানুষটা। সন্ধ্যার আধো আলোয় লোকটার মুখটায় যেন একটা মায়াবী আভা খেলা করছে। রাহাতের পাশেই একটা সাদা প্লাস্টিকের ব্যাগে কতগুলো চিপস, চকলেট আর মাফিনের প্যাকেট দেখে মায়া ভ্রু কুঁচকে রাহাতের মুখে দিকে তাকালো আবার। লোকটা এইগুলো কিনতেই তখন নেমেছিল, কথাটা বুঝতে আর দেরি হল না মায়ার। বাস ছেড়ে দেওয়ার মুহূর্তটা চিন্তা করতে গিয়ে ভয় একবার শিউরে উঠল মায়া। এই মানুষটার উপরে তো প্রচণ্ড রেগে আছে মায়া, তবু কেন কয়েকটা মিনিটের জন্য তাকে হারিয়ে ফেলছে ভেবে পুরো দুনিয়াটাই ওলটপালট হয়ে যাচ্ছিল মায়ার। মায়া রাহাতের দিক থেকে চোখ সরিয়ে নিয়ে বাইরের দিকে তাকাল। ঘন অন্ধকারে চারপাশটা ছেড়ে যাচ্ছে। রাতের আধারেরা ধীরে ধীরে দিনের সমস্ত আলোর জায়গা দখল করে নিয়েছে। হয়তো এভাবেই ধীরে ধীরে মায়ার জীবনটাও অন্ধকারের সমুদ্রে ডুবে যাচ্ছে। মায়া একটা দীর্ঘশ্বাস ফেলে আবার চোখ বুজে ভাবনার দুনিয়ায় হারিয়ে যাওয়ার চেষ্টা করল। নিজের সাথেই যেন কোনো এক দ্বন্দ্বযুদ্ধে নেমেছে মেয়েটা। ঠিক করে উঠতে পারছে না জয় কার হবে। রাহাতের জন্য মায়ার ভালোবাসার নাকি এতদিনের করা অবহেলায় জমা অভিমানের। ভালোবাসা এক কদম বাড়াতে চাইলেই অভিমান আর 10 কদম এগিয়ে যাচ্ছে। সব মিলিয়ে মায়া না পারছে রাহাতকে আগের মতো আঁকড়ে ধরতে, আর না পারছে তার উপস্থিতি ইগনোর করতে। এ দোটানা থেকে মুক্তি কবে পাবে মেয়েটা কে জানে। সময় পাল্টাবে মায়াবতী, কিন্তু ভালোবাসা, সেটা সময়ের সাথে সাথে কিঞ্চিতও কমবে না, বরং বাড়বে, বাড়তেই থাকবে। একবার ভরসা করে হাতটা ধরো, দেখবে আজীবন তোমায় বুকের মাঝে আগলে রাখব, শেষ নিঃশ্বাস পর্যন্ত ভালোবেসে যাব, কথা দিলাম। মৃত্যুর আগ মুহূর্তেও 1 সেকেন্ডের জন্য তোমাকে আমার চেয়ে আলাদা মনে করতে দিব না। 1000 বছরও যদি বাঁচি তবে সেটা শুধু তোমার সাথে বাঁচতে চাই মায়াবতী। তুমিহীনা একটা সেকেন্ডও বাঁচার ইচ্ছে নেই আমার। কারণটা কি জানো? কারণ তুমি আমার ভালো থাকার কারণ, বেঁচে থাকার কারণ, হাসি আনন্দ, আমার সমস্ত সুখের কারণ। উপরওয়ালার কাছে শুধু একটাই প্রার্থনা, জীবনের শেষ অবধি যে তোমায় ভালোবেসেই বাঁচতে পারি। জীবনটা ছোট হোক, আপত্তি নেই, কিন্তু আমাদের ভালোবাসায় যেন কখনো কমতি না হয়। পাশ থেকে ফিসফিস কণ্ঠে রাহাতের কথাগুলো শুনে মায়া চমকে রাহাতের দিকে তাকিয়েছিল। আবছা আলো আধারিতে রাহাতের মুখটা হালকা বোঝা যাচ্ছে। রাহাতের চোখে মুখে ফুটে থাকা গাঢ় আবেগের রেশটুকু মায়ার চোখ এড়াল না। এত সহজে এই আবেগের মায়াজালে ধরা দেয়া ঠিক হবে কিনা সেটাই মায়া বুঝতে পারছে না। এভাবে চোখে চোখ রেখো না গো মায়াবতী, তোমার ওই চোখের মায় হারিয়ে যেতে ইচ্ছে করে ভীষণ। পরে নিজেকে সামলানো দায় হবে আমার, তখন তো আবার দোষ আমারই হবে। এমন পাগলামি করছেন কেন আপনি? পাগলামি করছি না মায়াবতী, তোমার মায় জোড়াতে চাইছি নিজেকে। জানো তো মায়া জিনিসটা বড্ড অদ্ভুত, বড্ড বেহায়া। একবার যার উপরে মায়া পড়ে যায়, তার 1000 অবহেলার পরও তাকে ছাড়া বাঁচা দুষ্কর হয়। যেমনটা আমার হচ্ছে এখন। তোমার এই দূরে ঠেলে দেয়া মানতে কষ্ট হচ্ছে ভীষণ জানো। একটা বার সব ভুলে আগের মতো ভালোবাসতে পারবে না মায়া? মায়া জিনিসটা কতটা অদ্ভুত, তার ক্ষমতা কতটুকু আমার জানা নেই রাহাত। কিন্তু অবহেলা জিনিসটা অনেক কষ্টের। জানেন, কেউ যদি তার প্রিয় কারো অবহেলায় কঠিন হয়ে যায় তখন তাকে আগের রূপে ফিরে পাওয়ার কথা ভাবাটাও বোকামি। হোক না বোকামি, তোমাকে জয় করতে একটু বোকামি ভাবনা ভাবতে হলে ভাবলাম। ক্ষতি কি তাতে? তাছাড়া কারো পারমিশন নিয়ে তোমায় ভালোবাসিনি আমি, তাই তোমাকে চাই কথাটা বলতে তোমার পারমিশনও লাগবে না। আর রইল পড়ে তোমাকে নিজের করে পাওয়ার কথা, সে তো তুমি না চাইতেও আমার হয়ে গেছো।
তোমার অভিমান ভাঙাতে না পারলে তোমার হাজার অভিমান শুদ্ধ তোমায় নিজের করে নিব। নো প্রবলেম। মানে মানে আমাকে ভাবতে দাও তো, তুমি বসে বসে চিপস খাও। আমাকে প্ল্যান করতে দাও। একটা কথা জানো তো মায়া, প্ল্যানিং করে ভালোবাসা হয় না, আর হুট করে যে ভালোবাসাটা হয় তাকে অনুভব করার পর পিছিয়ে আসা রীতিমতো বোকামি। এই বোকামিটা আমি করব না, কারণ তোমাকে ভালোবাসতে কোনো কারণ মাথায় আসেনি, আর যখন ভালোবেসেছি তখন যত বড় কারণই আসুক না কেন তোমাকে ছেড়ে যাব না কোনো দিন। এইটুকু ভরসা অন্তত করতে পারো। ভরসা? জানেন একটা মেয়ে কখন নিজেকে সবচেয়ে সুখী ভাবে? যখন সে ভরসা করার মতো কাউকে পায়। আমিও পেয়েছিলাম, কিন্তু আফসোস হলো ভরসার মূল্যটা কেউ একজন দিতে পারেনি। একদিন দিতে পারেনি, কিন্তু আজ দিতে পারবে মায়াবতী। কারণ সে এখন তোমাকে হারাতে পারবে না, কিছুতেই না। তুমি হারাতে চাইলেও সুযোগটা এবারে সে তোমাকে দিবে না। মায়া আর কথা না বাড়িয়ে টুকটুক করে চিপসে কামড় বসিয়ে রাহাতের কথাগুলো ভাবায় মন দিল। রাহাত কিছু একটা প্ল্যানিং করার কথা বলল। কিসের প্ল্যানিং? আর এমন ঘুরপ্যাচ লাগানো কিসব বলল? এদিকে রাহাত নিজেও ভাবছে, মায়াবতীর রাগ, অভিমান ভাঙানোর জন্য এবারে একটা সলিড প্ল্যান করা দরকার। কারো বুদ্ধিতে নয়, এবার নিজেই প্ল্যান করে মায়াকে জয় করতে মাঠে নামবে রাহাত। কিন্তু প্রশ্ন হল কি করবে? পরের দিন সন্ধ্যায় মিহান আর দিয়ার বিয়ের রিসেপশনের আয়োজন করা হয়েছে মিহানদের বাড়িতে। সেন্ট মার্টিনে ডেস্টিনেশন ওয়েডিং শেষে ছোট্ট করে একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বাড়ির ইয়ার্ডে ছোটখাটো করে প্যান্ডেল সাজানো হয়েছে। সেখানেই আজ আরেকবার বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, সাথে আত্মীয় স্বজনদের জন্য একটা ছোটখাটো গেট টুগেদার। স্টেজে মিহান আর দিয়াকে বসানোর পর থেকে মায়া এটা ওটা কাজের ফাঁকে একটু পরপর গেইটের দিকে তাকাচ্ছে। ঠিক তাকাচ্ছে বললে ভুল হবে, কারো আসার অপেক্ষায় পথ চেয়ে বসে আছে মায়া। কিন্তু লোকটা কখন আসবে কে জানে। মায়া আরেকবার হতাশ হয়ে নিজের কাজে মন দেওয়ার চেষ্টা করতেই কেউ একজন পিছন থেকে এসে জড়িয়ে ধরায় মায়া চমকে উঠল। মায়া চমকে উঠলেও একটা মিষ্টি কণ্ঠে মায়া আপু ডাক শুনে মায়ার ঠোঁটের কোণে হাসি ফুটে উঠেছে। মায়া হেসে মানুষটাকে টেনে নিজের সামনে নিয়ে আসল। আরে বাহ লিজা, তোমাকে তো দারুণ দেখতে লাগছে। দেখি দেখি লাজুক মুখটা একবার। মায়া এক পা পিছিয়ে এসে লিজার মাথা থেকে পা পর্যন্ত চোখ বুলিয়ে নিল। লিজা বেচারি লজ্জায় একটু কুঁকড়ে গেল। মায়া হেসে লিজার টুকটুকে লাল শাড়ি পরা মেকআপে রাঙা মুখটা দেখে নিল। লিজার এমন লজ্জা পাওয়া দেখে মায়া মুখ টিপে একটু হাসল। লিজা, কি ব্যাপার বলো তো? তোমরাও কি আজ বিয়ে করছো নাকি? না মানে দারুণ দেখাচ্ছে কিন্তু। চাইলে একসাথে দুটো বিয়ের আয়োজন করা যায় আর কি। কাজী সাহেবও আছেন। দিহান ভাইয়া কোথায়? উনাকে বলে দেখি রাজি হয় কিনা। কি বলো আপু? লজ্জা পেয়ে লিজার মুখের রংটা যত বদলাচ্ছে মায়া মজা পেয়ে আরো বেশি জ্বালাতন করছে মেয়েটাকে। লিজা শেষে লজ্জা পেয়ে দুহাতে মুখ ঢেকে ফেলেছে দেখে মায়া এগিয়ে এসে লিজার মাথায় হাত রাখল। বাব্বা, কি লজ্জা পেয়েছে মেয়েটা। তা ম্যাডাম বিয়ের দাওয়াত কবে পাচ্ছি? হুম। বড় বোনের আগে কি ছোট বোনের বিয়ে হয় বলো? আগে তোমার আর স্যারের বিয়ে হবে, তারপর না আমাদের সিরিয়াল আসবে। মানে? লিজা নিজেই কথাটা বলে ফেলে জিভ কামড়াল। মুখ ফসকে কথাটা বলে ফেলেছে। এবার না সারপ্রাইজটার কথাও বলে দেয়। একটা কথাও পেটে থাকে না কেন? মনে মনে নিজেকেই গালি দিয়ে গুষ্ঠি উদ্ধার করল লিজা।
এখন মায়া জোর করে জানতে চাইলে তখন কি বলবে সেটা ভেবেই এই শ্রাবণ মাসের আধো বৃষ্টি আবহাওয়াতেও ঘামতে শুরু করেছে মেয়েটা। লিজা, তুমি এখানে? আর তোমাকে আমি সবখানে খুঁজে মরছি। যাদের বিয়ে তাদের সাথে একবার দেখা করতে হবে তো, নইলে বন্ধু তো বিশ্বাসই করবে না তোমাকে নিয়ে এসেছি যে। এমনিতেই সেন্ট মার্টিন থেকে এই এক শর্তে ছাড়া পেয়েছি আমি। আরে মিস মায়াবতীও এখানে দেখছি। কি খবর ম্যাডাম? দিহানকে কথাগুলো বলতে বলতে এগিয়ে আসতে দেখে লিজা যেন হাফ ছেড়ে বাঁচল। দিহান হাসি হাসি মুখে মায়া আর লিজার পাশে এসে দাঁড়াল। মায়া লিজাকে আর প্রশ্ন না করে দিহানের কথায় সায় দিয়ে হাসল একটু। এই তো ভাইয়া, ভালো আছি, আপনাদের কি খবর? এই যে খবর, আপনার বোনটাকে জিজ্ঞেস করুন। কেঁদে কেটে আমাকে টেনশনে ফেলে সেন্ট মার্টিন থেকে ঢাকায় এনে এখন নাকি লজ্জায় আমার দিকে তাকাতেও পারছে না। এমন করলে হয় বলুন তো? দিহানের কথায়ও লিজাকে আবার লজ্জা পেতে দেখে মায়া হেসে ফেলল। মায়া কিছু বলার মতো পেল না, তাই চুপচাপ হাসছে। দিহান একবার নিজের মোবাইলটা হাতে নিয়ে কিছু একটা দেখে মায়ার দিকে তাকাল। মায়া, আমরা একটু মিহান আর দিয়া ভাবির সাথে দেখা করে আসি, পরে আবার হয়তো দেখা না করেই শুধু খাওয়া দাওয়া করেই চলে যাব। হা হা হা, তাহলে কিন্তু রক্ষে থাকবে না। জি ভাইয়া, ওরা স্টেজেই আছে। আচ্ছা, তুমি তোমার অপেক্ষা চালিয়ে যাও, আমরা না হয় আরেকটু পরেই আবার খোঁজ নিতে আসব। কি বলো লিজা? দিহানের কথায় এবারে মায়া একটু লজ্জা পেয়ে গেল। যার জন্য অপেক্ষা করছে তার আসার নাম নেই, এদিকে সবাই চলে এসেছে এই লোকটা ছাড়া। দিহান লিজাকে নিয়ে স্টেজের দিকে চলে যেতেই মায়া আবার একবার গেইটের দিকে তাকিয়ে বিরক্ত হয়ে ইয়ার্ডের অন্যদিকে হাঁটা ধরল। এবারে প্রচণ্ড রাগী হচ্ছে মায়ার। ঢাকায় আসার পর একবারের জন্য কোনো যোগাযোগ করেনি লোকটা, আর আজকে মিহানের রিসেপশনেও আসেনি। আধো আসবে কিনা সেটা নিয়েও মায়ার এখন চিন্তা হচ্ছে। কথাগুলো ভাবতে ভাবতেই স্টেজ থেকে কিছুটা দূরে চলে এসেছিল মায়া। আশেপাশের কোলাহল কখন থেমে চারদিক নিশ্চুপ হয়ে গেছে সেটা একদমই টের পায়নি মেয়েটা। হঠাৎ পিছন থেকে কারো কণ্ঠস্বর শুনে চমকে উঠল মায়া। চিরচেনা এই কণ্ঠ শুনে পিছনে ফিরেই মায়া চমকে উঠল। মায়ার থেকে বড় জোর কয়েক হাত দূরে হাঁটু গেড়ে বসে একগুচ্ছ লাল গোলাপ এগিয়ে ধরে আছে রাহাত। তার বলা কথাগুলো যেন মায়ার চারপাশে আকাশে বাতাসে ঘুরে এসে আবার মায়ার কানেই এসে বাজছে। তোমাকে ভালোবাসবো বলে এতটা পথ ছুটে এসেছি মায়াবতী, তোমার অভিমান ভাঙাবো বলে নিজের করে নিতে এসেছি, তোমার শাসন পাবো বলে বারবার ভুল করেছি, তুমি শুধরে নিবে বলে তোমাকে পেয়েও বারবার হারিয়েছি, তোমার পাগলামিতে নিজেও হেরে গেছি শতবার, তারপরও প্রত্যেকবার নতুন করে তোমাকে পাওয়ার স্বপ্ন সাজিয়েছি, নতুন করে তোমাকে রাঙানোর জন্য তুলিতে তোমার নামের রং মাখিয়েছি, নতুন করে তোমাকে আর হারানোর সাহস নেই, তাই অধিকার নিয়ে তোমাকে বাঁধতে এসেছি। আমৃত্যু এই বাঁধনটায় বাধা পড়তে রাজি আছো তো মায়াবতী? এই পাগলাটে লোকটাকে আদরে শাসনে আগলে রাখতে রাজি তো তুমি? তাকে আরও একবার ভালোবাসতে রাজি আছো কি তুমি? সে ইয়েস মায়া, সে ইয়েস। পাশ থেকে অনেকগুলো হাততালির শব্দ শুনে মায়া চমকে রাহাতের দিক থেকে চোখ সরিয়ে সামনের দিকে তাকাতেই ওদেরকে ঘিরে থাকা ভিড়টাকে দেখে থতমত খেয়ে গেল। মায়া হা করে ভিড়টার মধ্যে মা, চাচ্চু, চাচি, মিহান, দিয়া, দিহান, লিজা সবার হাসি মুখগুলো দেখল। সবাই ওদের ঘিরে দাঁড়িয়ে হাসছে কেন সেটা বুঝতে আর বাকি রইল না মায়ার। মায়া আবার রাহাতের দিকে তাকিয়ে দেখল রাহাত এবারে এক হাতে গোলাপের তোড়াটা ধরে রেখেছে, আর অন্য হাতে একটা খোলা একটা বক্সে জ্বলজ্বল করছে একটা আংটি। মায়া রাহাতের দিকে তাকাতেই রাহাত মিষ্টি করে হাসল এবারে। উইল ইউ ম্যারি মি মায়াবতী?
মায়া চোখ বড় বড় করে রাহাতের দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে বোঝার চেষ্টা করল কথাটা সত্যি শুনেছে কিনা। অবশ্য বেশিক্ষণ ভাবার সময় পেল না মায়া। তার আগেই আবার ওদের চারপাশটা করতালিতে মুখরিত হয়ে উঠল। মায়া এক পা দু পা করে এগিয়ে এসে রাহাতের একদম সামনে এসে দাঁড়িয়েছে। ততক্ষণে মায়া ইতস্তত করে সবাইকে এক নজর দেখে নিয়ে আবার রাহাতের দিকে তাকাল। লোকটা রাজ্যের আশা দু চোখে জড়ো করেছে যেন আজকে। এই আকুল আবেদন, এত মায়া ভরা চাহনি এড়িয়ে যাওয়ার সাধ্য কি মায়ার কোনো কালে ছিল? প্লিজ মায়া, আজকে ফিরিয়ে দিও না। অভিমান করতে চাও তো? আমি কখনো বাধা দিব না। রাগ করে গাল ফুলিয়ে ঝগড়া করতে চাইলেও সেই সুযোগটা তোমার জন্য 24 ঘন্টাই থাকবে। তবে দূরে যাওয়ার কথা ভেবো না একবারও প্লিজ। স্মৃতিকে হারিয়ে বুঝেছি নিজের সবচেয়ে মূল্যবান সম্পদটাকে হারানোর কষ্ট কতটুকু। তুমি তো আমার এই নতুন জীবনটার সবচেয়ে বড় সম্পদ, বেঁচে থাকার অবলম্বন। তোমাকে হারাতে পারবো না। প্লিজ মায়াবতী, আপনি প্লিজ উঠুন। এভাবে হাঁটু গেড়ে বসে আছেন কেন? উঠুন। আগে তুমি বলো তুমি রাজি কিনা আমার সাথে নিজের বাকি জীবনটা সাজাতে, আমার রঙে নিজেকে রাঙাতে রাজি আছো কি তুমি? আপনি উঠবেন প্লিজ। আপনার সাথে আমার কথা আছে। আলাদা করে। দয়া করে সেগুলো শুনবেন আগে। ওহ আচ্ছা ঠিক আছে, চলো। মায়া বাড়ির ভিতরের দিকে এগিয়ে যাওয়ার সময় মায়ার মা, চাচা, চাচি কিছু একটা বলার জন্য এগিয়ে আসার চেষ্টা করেই মায়ার থমথমে মুখটা দেখে থেমে গেল। রাহাতও গোলাপের তোড়া আর আংটির বক্স নিয়ে মায়ার পিছন পিছন চলল। মায়া মিহানদের বাড়িতে যে রুমটায় ছিল সেটায় রাহাতকে নিয়ে এলো। রাহাত রুমে ঢুকতেই মায়া রুমের দরজাটা বন্ধ করে রাহাতের দিকে ফিরল। রাহাত এতক্ষণ টেনশনে থাকলেও এবারে কিছুটা অবাক হল। মায়া ওর উপরে যে রেগে নেই সেটা রাহাত বুঝতে পারছে, কিন্তু মেয়েটা সোজা কথায় সেটা স্বীকার করছে না কেন সেটাই রাহাতের মাথায় ঢুকছে না। রাহাত এবারে ফুল আর আংটি বিছানার উপরে রেখে মায়ার একটা হাত ধরে টেনে নিজের কাছে আনল। মায়া ছোটার জন্য ছটফট করছে দেখে রাহাত মায়াকে নিজের সাথে আরেকটু শক্ত করে জড়িয়ে নিল। মায়ার ছটফটানি তাতে আরেকটু বেড়ে গেল ছাড়া পাওয়ার জন্য। কি করছেন কি রাহাত? ছাড়ুন। আমি আপনার সাথে আলাদা করে কথা বলবো বলে রুমে এসেছি, এভাবে ঝাপটে ধরে থাকার জন্য নয়। তো বলো তুমি কি বলবে? আমি কি তোমাকে বলতে মানা করেছি নাকি? এভাবে ধরে রেখেছেন কেন? ছাড়ুন। আমাকে এভাবে জড়িয়ে ধরার অধিকারটা কিন্তু আপনাকে আমি দিইনি। কথাটা ভুলে যাচ্ছেন কেন আপনি? তোমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরব, একদম নিজের বুকের মধ্যে লুকিয়ে রাখব, বুঝলে? আর অধিকারের কথা বলছো? সেটা কাউকে দিতে হয় না, অধিকারটা অর্জন করে নিতে হয়। আমিও তোমাকে ভালোবেসে আগলে রাখার অধিকারটা অর্জন করে নিয়েছি মায়াবতী। কবে থেকে জানো? যেদিন তুমি নেশার ঘোরে নিজের ভালোবাসার কথাটা আমার কাছে স্বীকার করেছিল, সেদিন থেকে তোমার উপরে শুধু আমার অধিকার আছে তোমাকে ভালোবেসে ছুঁয়ে দেয়ার, এভাবে শক্ত করে তোমাকে জড়িয়ে ধরার। তাই বারবার নিজের থেকে দূরে ঠেলে দিয়েছেন আমাকে, তাই না? এখনো সেই ভুলগুলোর শাস্তিই দিবে মায়াবতী? একটা বার সেই ভুল শোধরানোর সুযোগ দিবে না? না, দিব না। কি হবে সুযোগ দিয়ে? সুযোগ দিয়ে তো ভালোবাসা হয় না রাহাত। ভালোবাসাটা আপনা আপনি হয়ে যায়। সেটাই তো বোঝাতে চাইছি ম্যাডাম। এই পাগলিটার মায় যে আটকে গেছি, তাই তো তাকে ভালোবাসার বাঁধনে বাঁধতে চাইছি। মায়া চুপ করে আছে দেখে এবারে রাহাত এক হাতে মায়ার কোমর জড়িয়ে নিয়ে অন্য হাতে মায়ার মুখটা তুলে ধরে চোখে চোখ রাখল। দেখো মায়া, তুমি কি ভাবছো আমি জানি না,
কিন্তু বিশ্বাস করো, প্রত্যেকটা ভোরে ঘুম ভাঙার পর তোমাকে আমার পাশে চাই। তুমি অভিমান করে যখন গাল ফুলিয়ে বসে থাকবে, তখন তোমার অভিমান ভাঙিয়ে তোমার এই মিষ্টি ঠোঁটজোড়া দখল করে নিতে হলেও তোমাকে চাই আমার। খুঁটিনাটি ঘরোয়া বিষয়ে দুজনে তুমুল ঝগড়া শেষে তোমায় আদরের সাগরের ভাষাতে আমার প্রত্যেকটা দিন তোমাকে পাশে চাই। বাড়াবাড়ি পর্যায়ের ঝগড়ায় তুমি যদি বাপের বাড়ি যাওয়ার বায়না ধরো, তখন শাস্তিস্বরূপ তোমার শরীরে আমার চিহ্ন বসাতে হলেও তোমাকে পাশে চাই। এই যে বারবার দূরে যাওয়ার জেদ করো, তার জন্য এমন করে তোমার নিচের ঠোঁটটায় অভিমানের কামড় বসাতেও তোমাকে চাই আমার। মোট কথা, আমার সকাল দুপুর সন্ধ্যা রাত্রি 24 ঘন্টা আমার তোমাকে চাই। ভালোই ভালোই মেনে যাও, হ্যাঁ? নইলে জোর করতে হলে কিন্তু পরে আমাকে দোষ দিতে পারবে না বলে দিলাম। কথা বলার ফাঁকে রাহাত আলতো করে মায়ার নিচের ঠোঁটটা একবার কামড়ে ধরে ছেড়ে দিয়েছে। মায়া একবার কেঁপে উঠে চোখ বুজে নিয়েছিল, কিন্তু রাহাতের শেষের কথাটা শুনে মায়া ভ্রু কুঁচকে রাহাতের মুখের দিকে তাকাল। কি করবেন আপনি? এখনো বলতে হবে কি করব? তার চেয়ে রাজি হয়ে গেলে ভালো হতো না বলো? বাকি প্রেমটুকু না হয় বিয়ের পরে কন্টিনিউ করতাম। আবার যদি ফেলে যেতে চান তখন? যাতে তোমায় ছাড়ার সাহস দেখাতে না পারি তার জন্যই তো বাঁধতে চাইছি রে মায়াবতী। আর তোমাকে ছেড়ে কতদূরই বা যাব বলো? এখনো বিশ্বাস করতে ভয় পাচ্ছ? নাকি ভরসা করতে পারছো না? আচ্ছা বেশ, তুমি নিজের মনকেই না হয় প্রশ্ন করো এবার। যদি তুমি রাজি না থাকো আর একবারও জোর করব না আমি। তবে হ্যাঁ, উত্তরটা যদি না হয় তবে আজকের পর আর তোমার সামনে এসে দাঁড়াবো না, প্রমিস। রাহাত মায়াকে ছেড়ে দিয়ে কপালে ছোট্ট করে একটা চুমো এঁকে দিয়ে সরে আসার চেষ্টা করতেই মায়া রাহাতের পাঞ্জাবির কোণা ধরে টেনে ধরল। মায়াবতীটা তাকে আটকাবেই সেই ব্যাপারে রাহাতের কোনো সন্দেহই ছিল না। তাই ঠোঁটের কোণে একটা হাসি ফুটে উঠেছে রাহাতের। অবশ্য রাহাত একটু গম্ভীর মুখ করে মায়ার দিকে ফিরে তাকাল। মায়া রাহাতের একদম কাছে এসে দাঁড়িয়েছে এবারে। প্রশ্নের উত্তরটা না জেনেই চলে যাচ্ছেন যে? আমি কি বলেছি আপনাকে যে আমি রাজি না? রাজি যে সেটাও তো বলছো না। তাছাড়া এত ভাবতে যেহেতু হচ্ছে তার মানে তোমাকে বিয়ের আশায় বসে থাকা বোকামিই হবে। এর চাইতে মিহানের রিসেপশনে এত সুন্দরী মেয়েরা এসেছে, তাদের কারো পিছনে ঘণ্টা খানেক সময় দিল কালই বিয়েটা করতে পারবো কনফার্ম। এই কি বললেন আপনি? মেয়ে পটাতে যাবেন তো? তো যান। ধরে রেখেছে কে আপনাকে? বিয়ে করব না আমি আপনাকে। হুহ, যান তো যান আপনি। তাই নাকি ম্যাডাম? সত্যি যাব তো? পরে কিন্তু হাজার ডাকলেও ফিরব না। যান না আপনি। ধরে কে রেখেছে? মায়া রাহাতের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়ে রাগে ফুঁসছে। লোকটার সাহস হয় কি করে এসব বলার? কথাগুলো ভাবতে ভাবতেই হঠাৎ বাম হাতটায় টান অনুভব করে রাগে লাল হয়ে পিছনে ফিরে তাকাল মায়া। ততক্ষণে রাহাতের আংটিটা মায়ার অনামিকায় চিকচিক করছে। আর রাহাত আবার হাঁটু গেড়ে মায়ার দিকে গোলাপের তোড়া বাড়িয়ে ধরে আছে। ভেজা চুলে যে নিজের প্রেয়সীকে দেখেনি, সে নাকি পৃথিবীর অর্ধেক সৌন্দর্যই মিস করেছে মায়াবতী। আর এই শ্রাবণ ধারায় নাকি প্রিয়তমার হাতে হাত রেখে যে ভিজতে পারেনি, সে নাকি কখনো ভালোবাসতেই শিখেনি মায়াবতী। আমি কিন্তু প্রত্যেকটা দিন এই অপার সৌন্দর্যটা উপভোগ করতে চাই। আর প্রত্যেক বছরের শাওনের জলে আমার মায়াবতীর হাতে হাত রেখে ভিজতে চাই জীবনের শেষ শ্রাবণ পর্যন্ত। শুধু সুখের সময়টাই নয়, জীবনের শেষ দিনটা পর্যন্ত আমার প্রত্যেকটা হাসি কান্নায়, সুখে দুঃখে তোমাকে পাশে পেতে চাই মায়াবতী। সুযোগটা দিবে মায়াবতী?
মায়া এবারে নিজের ঠোঁট কামড়ে ধরে কোনো মতে কান্না আটকে মাথা নেড়ে সায় জানিয়ে রাহাতের হাত থেকে গোলাপের তোড়াটা নিয়ে রাহাতকে টেনে তুলল ফ্লোর থেকে। রাহাতও আর অপেক্ষা না করে মায়াকে শক্ত করে নিজের সাথে জড়িয়ে নিল। তবে এবারে জোর করে নয়, অধিকার নিয়েই নিজের ভালোবাসাটা আগলে নিয়েছে লোকটা। এক সপ্তাহ পর ফুলে ফুলে সাজানো বাসরের মধ্যমণি হয়ে রাহাতের জন্য অপেক্ষার প্রহর গুনছে তার মায়াবতী। কোথাও টুং করে একটা শব্দ শুনলেও বুকের টিপটিপ শটা যেন শতগুণ বেড়ে যাচ্ছে মায়ার। এদিকে ভদ্রলোকের আসার নামও নেই। অন্যদিকে ভারী বেনারসি পরে রাহাতের জন্য অপেক্ষায় বসে থাকতে থাকতে বেচারি কাহিল। মায়া বিরক্ত হয়ে বিছানা থেকে সবে পা নিচে রেখেছে এমন সময় রাহাত রুমে আসল। মায়া বিরক্তি ভুলে আবার তাড়াতাড়ি জোরসড় হয়ে ঘোমটা টেনে বিছানায় বসল। রাহাত এক পা দু পা করে এগিয়ে এসে মায়ার পাশে এসে বসল। হালকা হাতে মায়ার মুখের উপর থেকে ঘোমটা সরিয়ে নিয়ে মায়ার ভারী মেকআপ করা নববধূর রূপটা দেখল রাহাত বেশ কিছুক্ষণ ধরে। মায়া একটু সাহস করে চোখ মেলে রাহাতের দিকে তাকাতেই রাহাত মুচকি হেসে মায়ার কপালে ঠোঁট ছুঁয়ে দিয়ে মায়াকে একটা প্যাকেট ধরিয়ে দিল। ভারী শাড়িটা পরে থাকতে তো কষ্ট হচ্ছে মায়াবতীর। শাওয়ার নিয়ে এই হালকা শাড়িটা পরে নাও কেমন? মায়াবতীটাকে আজ না হয় শুভ্রপরীর রূপে দেখি। কেমন? মায়া প্যাকেটটা নিয়ে গুটি গুটি পায়ে ওয়াশরুম গিয়ে ঢোকার পর রাহাত নিজের কাজে মন দিল। মায়ার ভারী মেকআপ তুলতে তুলতে যতক্ষণ লাগবে সেই সময়ের মধ্যে রাহাত নিজের কাজটা করে নিতে অসুবিধা হবে না। তাই চটজলদি কাজ শুরু করল। মাও মেকআপ তুলে শাওয়ার নিয়ে রাহাতের দেয়া প্যাকেট থেকে নতুন শাড়িটা গায়ে জড়িয়ে নিল। তুষারের মতো ধবধবে সাদা শাড়িটায় স্টাইপের কাজ করা থাকায় বাল্বের আলো পড়ে চিকচিক করছে যেন শাড়িটা। শাড়িটা পরে ওয়াশরুম থেকে বের হতে গিয়ে রীতিমতো ঘাবড়ে গেল মায়া। পুরো রুমটা ঘুটঘুটে অন্ধকার। মায়া একবার ঢোক গিলে রুমে পা দিয়ে অন্ধকার হাতড়ে রাহাতকে খোঁজার চেষ্টা করল। রাহাত, কোথায় আপনি? রুমটা এত অন্ধকার করে রেখেছেন কেন? কারেন্ট চলে গেছে নাকি? না সুইটহার্ট, আর একটু সামনে এসো। কিছু দেখতে পাচ্ছি না। লাইট অন করুন না প্লিজ। উহু, নো মাই ডিয়ার, ওয়েট, আমার হাত ধরে এসো। এখন লাইট ঝালানো যাবে না। হুম। কথাগুলোর মাঝেই রাহাতের হাতের স্পর্শ পেল মায়া। রাহাত হাত ধরে মায়াকে এনে বিছানায় বসিয়ে দিয়ে আবার যেন অন্ধকারে মিশে গেল। অবশ্য এবার প্রায় কয়েক সেকেন্ডের মধ্যেই বিছানার পাশে তিনটে মোমবাতি একে একে জ্বলে উঠল। একটু পরে দেখতে দেখতেই ঠিক উল্টো দিকেও আরও তিনটে মোমবাতি জ্বলে উঠল। আর সবশেষে বিছানার থেকে আরও কিছুটা দূরে একগুচ্ছ মোমবাতির আলোয় রাহাত মায়ার বাসরঘরটা অদ্ভুত মায়াবী আলোয় উজ্জ্বল হয়ে উঠল। মায়া এতক্ষণে খেয়াল করল বিছানার উপরে গোলাপের পাপড়ির বদলে বেলিফুলের একটা ছোটখাটো পসরা সাজানো হয়েছে। মায়া অবাক হয়ে রুমটায় চোখ বুলিয়েই বুঝতে পারল শুধু ফুলগুলো নয়, পুরো রুমটাই যেন হঠাৎ করে ধবধবে সাদা রঙে বদলে গেছে। মনে হচ্ছে মায়া ভুল করে বরফের রাজ্যে চলে এসেছে। রাহাত এবারে মায়ার কাছে এসে বসতেই মায়া খেয়াল করল বিয়ের শেরওয়ানি বদলে রাহাত নিজেও এখন শুভ্রতার রাজকুমার বেশে মায়ার সামনে হাজির হয়েছে। মায়ার কৌতূহলী মুখের দিকে তাকিয়ে রাহাত হেসে মায়ার হাতে সেদিনের ফাইলটা ধরিয়ে দিয়ে মিটিমিটি হাসছে। মোমবাতির আধো আলোয় ফাইলের কাগজগুলো কিসের সেটা বুঝতে না পেরে মায়া রাহাতের মুখের দিকে তাকাল। এটা কি? প্রত্যেক বছর আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি দুইবার করে হবে। একটা হলো পেপারে সাইন করার ডেটে, আরেকটা আজকের দিনে। মানে কি? কিসের সাইন করার কথা বলছেন? কাগজগুলো না পড়েই তো রেগেমেগে সাইন করে দিয়েছিলে।
এত রাগ না করে একটু ঠান্ডা মাথায় কাগজগুলো পড়ে দেখলেই বুঝতে পারতে ওটা কোনো রেজিগনেশনের পেপার ছিল না, ছিল তোমার আমার ম্যারেজ রেজিস্ট্রির কাগজ। এক বউকেই 2 বার বিয়ে করলাম। হা হা হা। তাই ম্যারেজ অ্যানিভার্সারিও হবে বছরে 2 বার। আপনাকে তো আমি। এসবের মানেটা কি? মানে খুব সিম্পল। ভালোয় ভালোয় বিয়েতে রাজি না হলে জোর করে তুলে আনতাম। আমার লিগ্যাল বউ। হা হা হা। আপনাকে তো আমি। এখানে না জানিয়ে সাইন করলেই কি বিয়ে হয়ে যাবে নাকি? আজব। তাই তো আবার সব নিয়ম মেনে বিয়ে করলাম আমার মায়াবতীকে, যাতে কোনো দোটানা না থাকে কারো মনে। মায়া কিছু না বলে বিছানা থেকে নামার চেষ্টা করতেই রাহাত মায়াকে বেলিফুলের বিছানায় শক্ত করে চেপে ধরে মায়ার লজ্জারাঙা মুখের দিকে তাকাল। রাহাতের উষ্ণ নিঃশ্বাসগুলো মায়ার চোখে মুখে এসে পড়ে নতুন করে লজ্জায় রাঙিয়ে দিয়ে যাচ্ছে মায়াকে। তাই হয়তো রাহাতের চোখে চোখ রাখা দায় হয়েছে মায়ার। রাহাত কয়েক সেকেন্ড মায়ার মুখের দিকে তাকিয়ে থেকে মায়ার কানে ঠোঁট ছুঁয়ে দিয়ে হালকা গলায় গান ধরল। গানের প্রত্যেকটা শব্দের সাথে রাহাতের স্পর্শগুলো আরও গভীর হল। যে ঘোর লাগানো স্পর্শগুলো দিয়ে রাহাত মায়াকে নিয়ে ভালোবাসার অন্য কোনো দুনিয়ায় হারিয়ে যেতে চাইছে। সেই ভালোবাসার দুনিয়াতেও মায়াবী আধো আলোর রাজ্যে ভালোবাসাগুলো গানের সুর হয়ে ভেসে যাচ্ছে। সেই শুভ্রতার রাজ্যে রাহাত মায়াবতীর নতুন ভালোবাসার গল্প রচিত হচ্ছে। আর সাথে একটা গুনগুন করা গান। শীতল বাতাসে দেখেছি তোমায়, মেঘ মিলনে চেয়ে রাগ করো না, মন চায় তোমায় আজই রাতে। বৃষ্টি তো থেমেছে অনেক আগেই, ভিজেছি আমি একাই। আসতো যদি বিভীষিকা, খুঁজেও পেতে না আমায়। মেঘ মিলনে চেয়ে রাগ করো না, মন চায় তোমায় আজই রাতে। ঝুমঝুম পাতালি হাওয়ার সাথে খুঁজেছি শুধুই তোমায়, পেছাতে পারেনি ঝড়ো হাওয়া, খুঁজেই নিয়েছি তোমায়। ভুলে গিয়েছি মন শত অভিমান, মন চায় তোমায় কাছে পেতে। শীতল বাতাসে দেখেছি তোমায়, মেঘ মিলনে চেয়ে রাগ করো না, মন চায় তোমায় আজই রাতে। সমাপ্ত।